ছোট আম্মু, তোমার ছেলে আমায় বলেছিল সে এখনই বাচ্চা কাচ্চা নিবে না। আমিও ওর কথা মতোই চলেছি, কিন্তু এর মাঝে কি করে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না ছোট আম্মু। এই বলে মিষ্টি একটা প্রেগন্যান্সি কিট বের করে, কোমরে গুজে রেখেছিল। প্রেগন্যান্সি কিটটা রুমানা চৌধুরীকে দেখায়। রুমানা চৌধুরী কিটটা ভালো করে দেখে পরক্ষণেই খুশি হয়ে ওঠেন। এদিকে মিষ্টি কেঁদেই যাচ্ছে। রুমানা চৌধুরী মিষ্টিকে কিছু বলার আগেই মিষ্টি বলে ওঠে, ছোট আম্মু, এখন কি করব? বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি। রাদীপ শুরু থেকে যা বলেছে আমি তাই করেছি। ওর কথা মতো আমি ওর সাথে ডক্টরের কাছেও গিয়েছিলাম। এরপরে ডক্টরের কথা মতোই চলছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না ছোট আম্মু। রুমানা চৌধুরী মিষ্টির কথা শুনে অবাক হয়ে গেলেন। দুজনে ডক্টরের পরামর্শ নিয়েছে তা ঠিক আছে, কিন্তু রাদীফ মিষ্টিকে এত কড়াভাবে রেখেছে যা শুনে তার সত্যি খারাপ লাগছে। রুমানা হাত বাড়িয়ে পানির গ্লাস এনে মিষ্টিকে দিলেন। মিষ্টি গ্লাসটা হাতে নিয়ে পুরো পানিটুকুই খেয়ে খালি গ্লাসটা দিয়ে দিল। অতঃপর রুমানা চৌধুরী খালি গ্লাসটা রেখে মিষ্টির দিকে তাকিয়ে হেসে বলেন, যা হয়েছে হয়েছে, এখন রাদীপকে জানিয়ে দিবি, দেখবি ও বুঝতে পারবে। না ছোট আম্মু, আরো রেগে যাবে। তুমি ওর রাগ দেখোনি ছোট আম্মু, আমায় একবারে মেরেই ফেলবে। রুমানা চৌধুরী মিষ্টির মাথায় হাত দিয়ে বলেন, কিছু বলবে না। আর ও যেমন রেগে যায় তার থেকে বেশি তো তোকেই ভালোবাসে। কিন্তু ও তো চায়নি বাচ্চা, তবু আল্লাহ দিয়েছে। এখন ওকে জানানোর মতো সাহস পাচ্ছিলাম না আমি। পাগলি কোথাকার, আমি রাদীপকে বলবো। ও ফিরেনি কেন এখনো? না। দাঁড়া, আমি কল দিচ্ছি। রুমানা চৌধুরী হাত বাড়িয়ে ফোন এনে রাদীফকে কল দিলেন। রাদীফ কল রিসিভ করতে বেশি সময় নিল না। হ্যালো রাদীপ, কই তুই? রাস্তায় আছি। কতক্ষণ লাগবে আসতে? 15 মিনিট। ঠিক আছে, আয়। রুমানা চৌধুরী ফোন রেখে মিষ্টিকে বলেন, রাদীপ আসছে, 15 মিনিটের মতো লাগবে নাকি? মিষ্টি রুমানা চৌধুরীকে ঘেঁষে বসে বলে, ছোট আম্মু, আমি কিন্তু ওর সামনে যাব না। আমি তোমার কাছেই থাকবো আজকে। তুমি ছোট আব্বুকে অন্য একটা রুমে যেতে বলো, না হয় আমার রুমে গিয়ে থাকতে বলো। ঠিক আছে, আগে রাদীপ আসুক, দেখি কি বলে। রুমানা চৌধুরী মনে মনে বলেন, আমি তো রাদীপকে কিছু বলবো না, তোকে দিয়েই বলাবো। আমার মনে হচ্ছে রাদীপ অতটাও রিয়েক্ট করবে না, শুধু শুধু ভয় পাচ্ছিস তুই। রাদীফ বাড়িতে ফিরল। গাড়ি পার্ক করে এসে বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে ঢুকল। এরপরে দরজা লাগিয়ে দিয়ে ড্রয়িং রুমে এলো। সেখানে সোফায় বসেছিলেন রুবেল চৌধুরী। রাদীফ তার বাবাকে বসে থাকতে দেখে বলেন, বাবা জেগেছে এখনো? ঘুমাওনি? ঘুমাবো। ও। রাদীফ উপরে চলে যায়। নিজের রুমে ঢুকে মিষ্টিকে দেখতে পায় না। ব্যালকনির দরজাও ভিতরে থেকে বন্ধ, সাথে ওয়াশরুমও। তাহলে মিষ্টি গেল কোথায়? গল্প করতে গিয়েছে নাকি? রাদীফ কথাগুলো ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুমে এসে যখন দেখে মিষ্টি আসেনি, তখন নিজেই রুম থেকে বের হবার সিদ্ধান্ত নেয়। কিন্তু এর মধ্যে রুমানা চৌধুরী রাদীফের রুমে ঢোকে। রাদীফ তার মাকে দেখে বলে ওঠে, মা, মিষ্টি কোথায়? আমার রুমে শুয়ে আছে। তোমার রুমে? কিন্তু কেন? চুপ ছাড়, তোকে যা বলতে এসেছি শোন। কি বলো? রুমানা চৌধুরী ছেলের কাছে এসে দাঁড়ালেন। এরপরে ছেলের কাঁধে হাত রেখে শুধানো গলায় বলেন, দেখ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা আমাদের করার কিছুই থাকে না। যা হয়েছে হয়েছে, মিষ্টিকে বকিস না, ওর এর জন্য দায়ী না। রাদীফ বুঝতে পারে না তার মা ঠিক কি বলছে, তাই সোজা গলায় বলে, মিষ্টিকে আমার রুমে পাঠিয়ে দাও। রুমানা চৌধুরী বলেন, আমি বললে আসবে না, তুই গিয়ে নিয়ে আয়, না হয় ডাক দে, আমি গেলাম। আর ওকে কিন্তু বকিস না, আমি যেন সকালে এসে না শুনি যে তুই বকেছিস। রাদীফ তার মায়ের সাথে রুম থেকে বেরিয়ে যায়। মিষ্টি শুয়েই ছিল। এর মাঝে রুমানা চৌধুরী ও রাদীফকে একসাথে রুমে ঢুকতে দেখে, বিশেষ করে রাদীফকে দেখে ভয় পেয়ে যায়। রাদীফ সোজা মিষ্টির কাছে এসে দাঁড়িয়ে বলে, রুমে চল। মিষ্টি উঠে বসে। মনে মনে ভাবেই তার ছোট আম্মু হয়তো বলে দিয়েছে। রাদীফ হয়তো রাগ করেনি, তাই হয়তো নিয়ে যেতে এসেছে। কিন্তু রাদীফ শান্ত রয়েছে এটা ভাবাচ্ছে মিষ্টিকে। পরে যদি রুমে নিয়ে গিয়ে কিছু বলে তখন? রাদীফ মিষ্টির থেকে কোনো উত্তর না পেয়ে আবারও বলে, তুই কি যাবি না? মিষ্টি নিচু গলায় বলে, আজ থাকি ছোট আম্মুর কাছে। রাদীফ কোনো কথা বাড়ালো না। মিষ্টিকে পাজা কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দুজনের সামনেই এসে দাঁড়ায় রুবেল চৌধুরী। তাকে দেখে মিষ্টি লজ্জায় রাদীফের বুকে মুখ লোকালো। রুবেল চৌধুরী দেখেও না দেখার ভান করে চলে এলেন নিজের রুমে। রুমানা চৌধুরী তখন শুয়ে পড়ছিলেন। রুবেল চৌধুরী রুমের দরজা লাগাতে লাগাতে বলেন,
মিষ্টির কি হয়েছে আর রাদীপই বা কেন ওকে এভাবে নিয়ে গেল? রুমানা চৌধুরী হেসে বলেন। হুম খুশির খবর আছে। রুবেল চৌধুরী বিছানায় এসে বলেন। কি খুশির খবর? দাদা হবে তুমি। কি? হুম রুবেল চৌধুরীর সাথে সাথে আলহামদুলিল্লাহ বললেন। কি যে খুশি লাগছে তার বলার বাহিরে। তিনি রুমানা চৌধুরীকে বলেন। এ তো খুশির খবর, তবে দুজন ওভাবে চলে গেল কেন? আমি শুরু থেকেই বলেছি মিষ্টি আছে ভয়ে যে রাদীপকে বললে হয়তো রাগারাগি করবে, তাই বলেছিলাম যে রাদীপকে আমি বলবো, কিন্তু আমি তো বলিনি, শুধু বলেছি যা হয়েছে হয়েছি, মিষ্টিকে যেন না বকিস। এই শুনে তোমার ছেলে তার বউকে নিতে এসেছিল, মিষ্টি বলেছিল সে আজ যাবে না, তাই তোমার ছেলে মিষ্টিকে ওভাবে নিয়ে গেল। রুবেল চৌধুরী বলেন। ওইসব ছাড়ো, এখন সবাইকেই জানিয়ে আসি, চলো। রুমানা চৌধুরী না হেসে পারলেন না। এরপরে বলে ওঠেন। সকাল হতে দাও, তারপর জানাবো, এখন ঘুমাও। আদিফ মিষ্টিকে রুমে এনে বিছানায় বসায়। এরপরে মিষ্টির পাশে বসে। মিষ্টি ভয়ে ভয়ে তাকায় রাদিফের দিকে। রাদিফ মিষ্টিকে ধরে বলে। মিষ্টি, কি হয়েছে আমায় বল। আমি বকেছি কি? বকিনি তো। তাহলে কি হয়েছে আমায় বল। মা বললে মিষ্টিকে বকিস না, যা হওয়ার হয়েছে। এর জন্য তুই নাকি দায়ী না? কি হয়েছে আমায় খুলে বল। মিষ্টির বুঝতে বাকি নেই তার ছোট আম্মু কিছুই বলেনি। মিষ্টি অসহায় হয়ে তাকালো রাদিফের দিকে। রাদিফ রেগে গেল না, নরম হয়ে বলে ওঠে। কিছু নেই টেন্স। মিষ্টি না চাইতেও কান্না করে দেয়। রাদিফের কপালে চিন্তার ভাঁজ পড়ল। মিষ্টি তো সহজে কাঁদে না, কি এমন হয়েছে যার জন্য কাঁদছে? মিষ্টি উঠে দাঁড়ায়। রাদিফও উঠে দাঁড়িয়ে মিষ্টির দুগালে হাত রেখে শুধায়। আমি বল না একবার কি হয়েছে। তোর চোখের পানি সহ্য হয় না আমার। মিষ্টি রাদিফের দিকে তাকিয়ে মাথা নিচু করে ভয় নিয়ে বলে। তুমি বাবা হবে, আমি কনসিভ করেছি। এই কথা শুনে রাদিফ নিশ্চুপ হয়ে যায়। মিষ্টি কাপা গলায় বলে। বিশ্বাস করো আমি বুঝতে পারিনি কি মিষ্টির কথা শেষ হওয়ার আগেই রাদিফ ঠাস করে মিষ্টির গালে থাপ্পড় মারে। বাজখাই গলায় বলে ওঠে। শয়তানা বাচ্চা, একটা কথা বলতে তো দেরি হয়। মিষ্টি রাদিফের এমন কথায় কেঁপে ওঠে। সাথে সাথে কান্নার গতি বাড়তে থাকে। রাদিফ ধুমকে ওঠে। খাচ্ছিস কেন? বকেছি আমি, চুপ কর। মিষ্টি মুখে হাত দিয়ে কান্না থামানোর চেষ্টা করে। রাদিফ কোমরে হাত রেখে তপ্ত শ্বাস ছেড়ে বলে ওঠে। অন্যের বউকে দেখে নিজের প্রেগনেন্সির কথা তার স্বামীকে কত সুন্দর করে বলে, সাথে সারপ্রাইজ অ্যারেঞ্জ করে। আর তোর এখানে কাতার কি আছে? মনে হচ্ছে আরো 2টা থাপ্পড় মারি। মিষ্টি ভাবা চ্যাক্কা খেয়ে যায়, কান্না থেমে যায়। এই রাদিফকে বুঝতে পারে না। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে বলে। নিচে চল, খেতে পেয়েছে। মিষ্টি নাক টেনে চোখ মুখ মুছে চলে গেল। রাদিফ মুখ টিপে হেসে রুম থেকে বের হয়। রাদিফ এসে টেবিলে বসে। মিষ্টি পুরো অন্যমনস্ক হয়ে আছে। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে বলে। আমাকে কি প্লেট নিয়ে বসে থাকতে হবে? মিষ্টি রাদিফের দিকে তাকিয়ে খাবার বেড়ে দিতে থাকে। রাদিফের প্লেটে ভাত না দিয়ে তরকারি দিল আগে, যা দেখে রাদিফের চক্ষু চড়ক কাজ। রাদিফ কিছু বলার আগেই মিষ্টি প্লেটের দিকে তাকায়, সাথে সাথে বলে ওঠে। ভুলে দিয়ে ফেলেছি। মিষ্টি আরেকটা প্লেট এনে আগে ভাত দেয়, এরপরে তরকারি দেয়। রাদিফ খেতে খেতে মিষ্টিকে বলে। এখনো ভুলে যাস? আমার জেনে সন্তানের হাতে ফিটার দেওয়া বাদ দিয়ে ভুল অন্য কিছু দিয়ে বসিস। মিষ্টি ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। রাদিফ খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলে। আমি বসছি, তুই খেয়ে নে। মিষ্টি মাথা নাড়িয়ে টেবিলে বসে পড়ে। অল্প খাবার খেয়ে উঠে দাঁড়ায়। মিষ্টির উঠে দাঁড়ানো দেখেই রাদিফ বলে। রুমে যা, আমি আসছি বাইরে থেকে। মিষ্টি সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রাদিফ ফোন বের করে সাজিদকে কল দেয়। এই সাজিদ, তুই কোথায় রে? বন্ধু আসছি, তাড়াতাড়ি আয় ভাই। আর 10 মিনিট। রাদিফ ফোন রেখে ওয়েট করতে থাকে সাজিদের জন্য। 15 মিনিট পরে সাজিদ কল দেয়। এই বন্ধু, আমি এসে গিয়েছি। দাঁড়া, আসছি। রাদিফ উঠে চলে যায় সদর দরজার কাছে। দরজা খুলে বাহিরে গেল। সাজিদ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। রাদিফ সাজিদের কাছে গিয়ে বলে। ফুল কই? সাজিদ লাল গোলাপের তোড়াটা রাদিফের হাতে দিয়ে বলে। বন্ধু, ফুলের দোকান সব বন্ধ করে দিয়েছে, আর শেষে অনেক কষ্টে এইটা আনতে পেরেছি। এই নিয়ে খুশি থাক, কালকে এনে দিব। রাদিফ হেসে বলে। কালকে আমি নিজে আনতে পারবো। আর আজকের জন্য বন্ধু থ্যাংক ইউ, খুব উপকার করলি ভাই। সাজিদ হেলমেট পরে বলে। থাক তাহলে, আজ আসি। সাজিদ চলে যায়। রাদিফ ফুল হাতে নিয়ে বাড়ির ভিতরে চলে আসে। সদর দরজা বন্ধ করে চলে যায় উপরে। নিজের রুমে এসে দেখে মিষ্টি সেখানে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে।
রাধিফ মিনিট 5 অপেক্ষা করল। মিষ্টির বের হওয়ার নাম নেই, তাই ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে বলে, তুই যদি না বের হোস তাহলে সারা রাত ওয়াশরুমে রাখবো কিন্তু। মিষ্টি চোখ মুখে পানি দিয়ে মুছতে মুছতে বের হয়, কিন্তু রাধিফকে দেখতে পায় না। দরজার কাছে থেকে রাধিফ কড়া গলায় বলে ওঠে, ছাদে চলে আয়, দেরি যেন না হয়। মিষ্টি শীতের চাদর গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এরপরে ছাদে এসে দেখে রাধিফ উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। মিষ্টি এগিয়ে গিয়ে পেছন থেকে রাধিফকে জড়িয়ে ধরে। রাধিফ মুচকি হেসে পেছনে ফেরে। সেদিনের মতো মিষ্টির থেকে চাদর নিয়ে রাধিফ বেতের চেয়ারে বসে। রাধিফের কিছু বলার আগেই মিষ্টি রাধিফের কোলে বসে জড়িয়ে ধরে। রাধিফ চাদরের বাকি অংশটুকু দিয়ে মিষ্টিকে ঠেকে নেয়। এরপরে রাধিফ জড়ানো গলায় বলে, তুই কি ভেবেছিস আমি বাচ্চার কথা শুনে রাগ করব? না, একদম না। আমি কয়েকদিন ধরে তোকে লক্ষ্য করছিলাম, বুঝেই গেছিলাম, তবে তোর মুখ থেকে শোনার অপেক্ষা ছিলাম। কিন্তু তুই কি করলি? ভয়ে কান্না একাকার হয়ে বললে। মিষ্টি মাথা তুলে তাকিয়ে বলে, তাহলে তুমি রাগ করোনি? রাধিফ হেসে বলে, ধুর, রাগ করবো কেন? মানুষ একটা সন্তান চেয়ে পায় না, আর তিনি আমাদের দিয়েছে, এতে রাগ করার কোনো প্রশ্নই আসে না। রাধিফ নিজের হাত বের করে পাশে থেকে গোলাপের তোড়াটা হাতে নিয়ে মিষ্টিকে বলে। মিষ্টি দেখ। মিষ্টি সোজা হয়ে বসে। রাধিফ মিষ্টির হাতে গোলাপগুলো দেয়, সাথে মিষ্টির কপালে একটা চুমু দিয়ে বলে, তুই আমাকে দুনিয়ার সব থেকে দামি জিনিস উপহার দিতে চলেছিস। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। পরদিন সকালবেলা পুরো বাড়িটা কেমন থম মেরে আছে। রুমানা চৌধুরী এখনও কাউকে বলেননি। তিনি রাধিফের জন্য অপেক্ষা করছেন, আর রুবেল চৌধুরী শুধু আশফাস করছেন। এত খুশির একটা সংবাদ চেপে রাখা কি যায়? রাধিফের ঘুম ভাঙতেই সামনে চোখে পড়ে মিষ্টিকে। মিষ্টি আয়নায় পরিপাটি হচ্ছে। রাধিফ উঠে বসে খুব মন দিয়ে মিষ্টিকে দেখতে থাকে। মিষ্টি আয়নায় থেকে সরে এসে রাধিফের দিকে তাকায়। রাধিফ বিছানা থেকে নামতে নামতে বলে, নিচে যাসনি কেন এখনো? মিষ্টি কিছুটা লজ্জায় পড়ে বলে, ছোট আম্মু হয়তো সবাইকে এতক্ষণে বলে দিয়েছে, সবার সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা করছে তো আমার। রাধিফ গা ছাড়া ভাব নিয়ে বলে, যাক, ভালো হয়েছে, মা বলে দিয়েছে। বিষয়টা আমার বলতেও লজ্জা লাগতো। রাধিফ ওয়াশরুমে চলে যায়। মিষ্টি বিছানা গুছাতে থাকে। এর মাঝে রাহা আসে। মিষ্টি রাহার দিকে তাকিয়ে বলে, কি রে, কিছু বলবি? আপু, ভাইয়া কোথায়? ওয়াশরুমে গেল মাত্র। ও, তোমরা আজ নিচে গেলে না? সবাই এখন একসাথে খাবার খেতে বসবে। তোমরা নেই বলে ডাকতে পাঠালো। মিষ্টি তড়িৎ চোখে তাকালো রাহার দিকে। রাহা কি এখনো জানে না? জানলে তো এসে জড়িয়ে ধরে এক দফা হইচই বাঁধিয়ে দিত। মিষ্টি কিছু বলার আগেই রাধিফ বলে, যা, আমরা আসছি। ঠিক আছে। রাহা চলে যাবে, ঠিক তখন রাধিফ রাহার উদ্দেশ্যে বলে ওঠে, এ ম্যাডাম, সিঁড়িগুলো দেখে নামবেন। ঠাস করে পড়ে গেলে কিন্তু ডাক্তার টাকা হবে না, সোজা পাগলা ঘরত পাঠিয়ে দেব। রাহা ভাইয়ের দিকে চোখ পাকিয়ে তাকালো। মিষ্টি রাহাকে বলে, তুই রেগে যাস না, তোর ভাই পাগল হয়ে গিয়েছে। রাহা বলে, বোঝাও ভাইয়াকে, এইবারই শেষ। এর পরের বার দেখো ভাইয়াকে রুমে বেঁধে রাখবো। রাহা রেগে চলে গেল। ভাই বোনের মাঝে এমন হাসি ঠাট্টা জ্বালানো ঝগড়া লেগেই থাকবে, এটাই স্বাভাবিক। রাহা নিচে চলে আসে। সাইমা চৌধুরী বলেন, কি রে, তোর আবার কি হলো? পাশে থেকে রাজ বলে, ও কিছু না মা, ও রাফিদকে ডাকতে গিয়েছিল না। রাফিদ হয়তো ওকে সাবধানে থাকার কথা বলেছে, আর ও রাগ করতে করতে চলে এসেছে। রাহা চোখ পাকিয়ে তাকায় রাজের দিকে। রাজ মুচকি হেসে চোখ টিপ মারে। কিছুক্ষণ পরে রাধিফ নিচে নেমে আসে। ওর সাথে মিষ্টিও নেমে আসে। এর মধ্যে মিষ্টি রাধিফকে বলবে যে কেউ এখনো জানে না খুশির খবরটা। সেটা রাধিফকে বলতেই ভুলে যায়। রাধিফ এসে তার বাবার পাশের চেয়ারটায় বসে। রুবেল চৌধুরী আর রুমানা চৌধুরী রাধিফকে স্বাভাবিক থাকতে দেখে মনে মনে খুশিই হলেন। রুমানা চৌধুরী মিষ্টির কাছে এসে ফিসফিস করে বলেন, রাধিফ রেগেছিল কে? মিষ্টি মুচকি হেসে মাথা নাগিয়ে না বোঝায়। রুমানা চৌধুরী রাশেদ চৌধুরীর দিকে কি যেন ইশারা করেন। মিষ্টি সবাইকে স্বাভাবিক থাকতে দেখে এটা নিশ্চিত কেউ জানে না। রাদিফও হালকা টের পায়। রুবেল চৌধুরী খাওয়ার মাঝে গলা খাখারি দিয়ে রাশেদ চৌধুরীকে বলেন, রাশেদ, আজ অফিসে একটু লেট করে যাব কিন্তু। রাশেদ চৌধুরী খেতে খেতে জবাব দেন, কেন, কোনো কাজ আছে নাকি? রুমানা চৌধুরী বলেন, ভাইজান, মিষ্টি কিনতে যাওয়ার ডিউটি আপনাদের দুজনের। কেউই তেমন কথাটা বুঝতে পারল না। রাদিফ বুঝতে পেরে মিষ্টির দিকে তাকিয়ে ভ্রু উঠিয়ে বাঁকা হাসে। মিষ্টি শাড়ির আঁচল কোচলাতে কোচলাতে মনে মনে বলে, যা ভেবেছিলাম তাই।
এখন কি করি? সবার সামনে লজ্জা পেয়ে যাব তো। মিষ্টির কথাগুলো ভাবতে যতক্ষণ, এরপরে সাথে সাথে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। রাশেদ চৌধুরী পুনরায় প্রশ্ন করেন, ভাবি বুঝতে পারলাম না, কিসের ডিউটি আর কিসের মিষ্টি? কোনো স্পেশাল রিজন? রুবেল চৌধুরী হেসে বলেন, তোদের ঘরে যেমন মেহমান আসছে ঠিক তেমনই আমাদের ঘরেও মেহমান আসছে। রাশেদ চৌধুরী কথাটা শুনে রাদিফের দিকে তাকিয়ে বলেন, রাদীপ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। খুশিতে সায়মা চৌধুরীর চোখ দিয়ে পানি পড়ছে। তার পাশে এসে দাঁড়ালেন রুমানা চৌধুরী। দুজনে খুশিতে দুজনকে জড়িয়ে ধরলেন। রাদিফ খাওয়া শেষ করে চলে গেল। সবার খাওয়া এখনো হয়নি। রাদিফ চলে যাওয়ার পরে সবাই হেসে ওঠে। রাশেদ চৌধুরী বলেই ওঠেন, ভাই, এই রাগী ছেলেটাও নরম হচ্ছে বকি, কি বলো? রাদিফ রুমে এসে দেখে মিষ্টি ব্যালকনিতে বসে আছে, হয়তো কিছু নিয়ে ভাবছে। রাদিফ মিষ্টির দিকে এগিয়ে গেল। মিষ্টি রাদিফকে পাশে বসতে বলল। রাদিফ বসল। মিষ্টি রাদিফের কাঁধে মাথা রাখে। রাদিফ ধীর কণ্ঠে বলে ওঠে, কিছু নিয়ে চিন্তা করছিস নাকি? হুম, কি নিয়ে? তোমার সাথে জাপানে যাওয়ার সবকিছু তো রেডি, কিন্তু এই অবস্থায় যাব কি করে? রাদিফ হেসে বলে, রাহা তো প্রেগনেন্ট ছিল, ওই তো ওই অবস্থায় জাপানে ঘুরে এলো। আর তুই চিন্তা করছিস? আমি আছি তো। তাহলে তুই থাক, আমি জোরও করবো না যেতে। মিষ্টি রাদিফের হাত শক্ত করে ধরে বলে, না, আমি যাব তোমার সাথে, তোমায় ছাড়া থাকবো না আমি। দুজনে কথা বলতে শুরু করলো। এমন সময় রুমে এলো রাহা। রাহা রুমে থেকেই মিষ্টিকে ডাকলো। মিষ্টি আপু, কই তুমি? দুজনে ব্যালকনি থেকে রুমের ভিতরে চলে এলো। রাহা রাদিফের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, তোমাকে বাবা ডাকছে, রেডি হয়ে নিচে যেতে বলেছে। রাদিফ কাভার থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে যায়। রাহা মিষ্টিকে জড়িয়ে ধরে বলে, আপু, কংগ্রাচুলেশনস। জানো কত খুশি হয়েছি? তাই? খুব 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 খুশি হয়েছি, বলার বাহিরে। পাগলি কোথাকার। আপু, তুমি তো এখনো খাওনি, নিচে চলো, খাবে। পরে খেয়ে নিব। এখন নিচে বাবা, ছোট আব্বু আছে, ওরা বেরিয়ে যাক, এরপরে নিচে যাব। বড় আপু আর বাবা এক্ষুনি চলে যাবে, চলো তুমি। রাদিফ ওয়াশরুম থেকে বেরিয়ে চুল ঠিক করে, পারফিউম গায়ে দিয়ে রেডি হলো। এরপরে দরজার দিকে যেতে যেতে বলে ওঠে, তোদের দুজনের কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না। আর মিষ্টি তোর? না, কিছু লাগবে না। ঠিক আছে, পরে কিছু লাগলে কল দিস। এর কিছুদিন পরেই রাদিফ আর মিষ্টির জাপানে যাওয়ার ডেট হয়। দুজনেই প্রস্তুতি নিয়ে নিয়েছে যাওয়ার জন্য। সব রেডি। বাড়ির কেউ তেমন কোনো বাধা দেয়নি ওদের যাওয়া নিয়ে। রাদিফ আর মিষ্টি জাপানে চলে আসে। এয়ারপোর্টে সিফাত আর সাইমন ফুলের বুকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ওদের অপেক্ষায়। রাদিফ আর মিষ্টিকে দেখেই সাইমন আর সিফাত ফুলের বুকে দুটো দুজনের দিকে এগিয়ে দেয়। সিফাত রাদিফের সাথে কোলাকুলি করতে করতে বলে, ভাই, শেষমেশ বউ নিয়ে এলি। সাইমন মিষ্টিকে বলে, ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? ভালো। কুশল বিনিময় শেষে সবাই পার্কিং জোনে চলে এলো। সিফাত এয়ারপোর্টে থেকে অন্য জায়গায় যাবে বলে নিজের গাড়ি নিয়ে এসেছে। আর তাছাড়াও এক গাড়িতে যাওয়াটা বেমানান, তাই সিফাত আর সাইমন দুজনে দুটো গাড়ি নিয়ে এসেছে। সিফাত রাদিফ, সাইমন আর মিষ্টির থেকে বিদায় নিয়ে নিজের গাড়ি নিয়ে চলে গেল। সাইমন গাড়িতে উঠতে উঠতে বলে, আমি ড্রাইভ করছি, তোরা বস। দে, আমি করি। না ভাই, তুই চুপচাপ বউ নিয়ে বসে থাক। রাদিফ আর মিষ্টি গাড়ির ব্যাক সিটে বসে আর সাইমন ড্রাইভিং সিটে। সাইমন, রাদিফ, মিষ্টি তিনজনেই টুকটাক কথা বলতে থাকলো। সাইমন কথার মাঝে মিষ্টিকে আপনি করে সম্বোধন করছে, যার জন্য মিষ্টির একটু ইতস্তত লাগছে। কারণ এর আগে সাইমনের সাথে যতবার কথা হয়েছে বা দেখা হয়েছে ততবারই সাইমন মিষ্টিকে তুমি করে বলছে, আর এখন বন্ধুর বউ বলে আপনি করে বলছে। মিষ্টি রাদিফকে হালকা চিমটি কেটে কাছে ডেকে ফিসফিস করে বলে, সাইমন ভাই আমাকে আপনি করে বলছে কেন? আগে না তুমি করে বলতো। তুমি করে বলতে বলো। যা, ও আমার বন্ধু হয়, আমি বললে কেমন দেখায়? তুই বল। মিষ্টি রাদিফের হাতে হালকা চাপড় মারল। কিছুক্ষণ যাওয়ার পরেই মিষ্টি নিজেই বলে ওঠে, সাইমন ভাইয়া, বলুন। কি আপনি আপনি করে কথা বলছেন? আমার কেমন যেন লাগছে শুনতে, নিজেকে কেমন বড় বড় মনে হচ্ছে। আর আপনি না আগে আমাকে তুমি করে বলতেন, এখন তুমি করেই বলবেন। সাইমন পেছনে ফিরে বলে, সত্যি বলতে আমরাও আপনি করে বলতে কেমন যেন লাগছে, তবুও বন্ধুর বউ বলে বললাম, আর তুমিই বেটার। তুমি করেই বলবেন।
রাদিফ মিষ্টিকে নিয়ে বাড়িতে ঢুকতেই মেইড সদর দরজার সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি মিষ্টিকে দেখার সাথে সাথে ফুলের বুকে দিয়ে বলেন, ওয়েলকাম ম্যাডাম। থ্যাংক ইউ। মেইড মিষ্টিকে নিয়ে ভিতরে ঢুকল। রাদিফ যেই পা বাড়াবে ঠিক তখন সাইমন রাদিফকে টেনে ধরে বলে, ভাই আন্টিকে দেখছিস? আমরা কতবার দেশে থেকে এসেছি, তিনি কিন্তু আমাদের জন্য কোনো ফুল টুল এনে দেয়নি। আর আজকে দেখ, তোর বউকে দেখে কি সুন্দর ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। তুইও বিয়ে করে বউ নিয়ে আয়, দেখবি তোর বউকেই ফুল দিবে। রাদিফ ভিতরে ঢুকবে ঠিক তখন আবার সাইমন টেনে ধরে রাদিফকে। এরপরে রাদিফকে নিয়ে যেতে যেতে বলে, বাগানে চল, কথা আছে। দুজনে বাগানে চলে এলো। রাদিফ সাইমনের সাথে হাঁটতে হাঁটতে বলে, কি বলবি বল। ভাই সামনে বড় একটা ডিল আছে, সেটা মনে হয় রায়ান বাধা দেবে। ওর মতিগতি ঠিক লাগছে না। কি বলছিস? 2 দিন আগে দেখা হয়েছিল, ভালো মন্দ জিজ্ঞাসা করলো। যখন শুনলো তুই আসবি তখন থেকে কেমন ক্ষেপে আছে, প্রকাশ করছে না, তবুও বোঝা যাচ্ছে। তুই চিন্তা করিস না, আমি দেখছি। চিন্তা আমাদেরই নিয়ে না, চিন্তা ওই রায়ানকে নিয়ে। ওর তো বদ অভ্যাস, হুটহাট বাড়িতে চলে আসে, আর এখন মিষ্টি আছে। রাদিফ ভাবুক গলায় বলে, এখন তো মিষ্টি আছে, আরও রিস্ক। তবে শালা এরপরে এলে একেবারে উপরে পাঠিয়ে দেব, শালা ভণ্ড। রাদিফ আর সাইমন কথা শেষ করে বাড়িতে ঢুকল। সাইমন সোজা ওপরে চলে যায়। মিষ্টি মেয়েদের সাথে কথা বলছে। এইটুকু সময়ের মধ্যে দুজনেই ভালোই পরিচিত হয়েছে। মিষ্টি তাকে বলে দিয়েছে সে যেন আপনি করে না বলেন, তুমি করে বলে। আর মায়ের বয়সী মানুষের থেকে কি করে আপনি আপনি করে কথা শুনবে? রাদিফ বুঝতে পারে মিষ্টি সবার আপনি করে কথা বলাতে বেশ ইতস্তত। এখন রাদিফও ঠিক করে যদি মিষ্টির সাথে আপনি করে কথা বলে, একটু জ্বালাতে। রাদিফ মিষ্টির কাছে এসে বলে, তাহলে মিষ্টি রানী চলুন, অনেক জার্নি করে এসছেন, রেস্ট নেবেন। আর আন্টি, আপনি খাবার রেডি করুন। মিষ্টি চোখ পাকিয়ে তাকিয়ে বিড়বিড় করে বলে, চলুন যাওয়া যাক। রাদিফ মিষ্টিকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে আসে। রাদিফ নিজের রুমে আগে না ঢুকে মিষ্টিকে বলে ওঠে, আপনি আগে যান। মিষ্টি রুমের দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে হতভম্ব হয়ে গেল। রুমটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে যা দেখে মিষ্টি খুশি হয়ে ওঠে। মিষ্টি পুরো রুম জুড়ে গুটি গুটি পায়ে হেঁটে বেড়ালো। রাদিফ মিষ্টির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিষ্টি খুশি হয়ে রাদিফের কাছে এসে বলে, দেখেছো কি সুন্দর করে সাজিয়েছে? রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে গভীর গলায় বলে, তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তাহলে প্রতিদিনই সাজালে কেমন হয়? কি? এখানে আয়, বস। মিষ্টি রাদিফের কাছে এসে বসে। রাদিফ বলে, তোর যদি এরকম রুম সাজানো ভালো লাগে তাহলে প্রতিদিনই সাজাবো। কিন্তু আমি তো এমনিই বলেছি। এই শুনে রাদিফ আয়েশি ভঙ্গিতে বিছানায় চিত হয়ে শুয়ে বলে, কি একটা ভাগ্য দেখ, প্রথম বাসর করলাম ফুল ছাড়াই, আর এখন ফুল আছে কিন্তু বউকে কাছে রাখতে পারবো না। মিষ্টি লজ্জায় মাথায় নুইয়ে ফেলে, যা দেখে রাদিফ ঠোঁট কামড়ে হাসে। রাদিফ এরপরে বিছানায় থেকে উঠে লাগেজের কাছে গেল। এরপরে জামা কাপড় বের করে ফ্রেশ হতে চলে গেল। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসে। রাদিফও ফ্রেশ হতে ঢুকে। মিষ্টি এই ফাঁকে লাগেজের সব জিনিস কাবার্ডে রাখার জন্য কাবার্ড খুলতে যায়, কিন্তু লক থাকায় সেটা আর খুলতে পারে না। মিষ্টি ওয়াশরুমের কাছে এসে রাদিফকে বলে, এই শুনছো, কাপড় চোপড়গুলো কাভার্ডে রাখবো, চাবি কোথায়? রাদিফ শাওয়ার নিচ্ছিল তাই শুনতে পায়নি। মিষ্টি পানি ছাড়ার শব্দ পেয়ে আর কিছু বলে না। মিনিট 20 পরে রাদিফ বের হয়ে আসে। এরপরে দুজনে খাবার খেতে নিচে চলে যায়। রাতের দিকে মিষ্টি আর রাদিফ নিজেদের ঘরে ঢোকে। মিষ্টির চোখে পড়ে লাগেজগুলো। সাথে সাথে রাদিফকে বলে, রাদিফ কাভার্ডে চাবিটা দাও, জামা কাপড়গুলো উঠিয়ে রাখি। রাদিফ তালে তালে বলে ওঠে, চাবি দেখ, ওই যে বিছানার সাইড টেবিলে। মিষ্টি তৎক্ষণাৎ চাবিটা নিয়ে কাবার্ড খুলতে যায়। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে সাথে সাথে একটু জোরেই বলে ওঠে, ওটা খুলিস না। কেন? রাদিফ এগিয়ে এসে মিষ্টির হাতে থেকে চাবিটা নিয়ে বলে, তুই গিয়ে শুয়ে পড়, এগুলো আমি উঠিয়ে রাখবো। কিন্তু তুমি পারবে না। পারবো, তুই গিয়ে শুয়ে পড়। মিষ্টি রাদিফের কথায় বিছানায় এসে বসে। রাদিফের কথায় কেমন একটা খটকা লাগছে। কোনো পার্সোনাল জিনিস রেখেছে নাকি যার জন্য চাবিটা নিয়ে নিল? মিষ্টি রাদিফকে দেখতে দেখতে শুয়ে পড়ল। রাদিফ লম্বা শ্বাস ফেলে চাবিটা নিয়ে চলে গেল রুমের বাহিরে। দেখল সাইমন রেডি হয়ে তার রুম থেকে বেরিয়ে যাচ্ছে। রাদিফ সাইমনকে পেছনে থেকে ডাক দিয়ে বলে, সাইমন, একা যাচ্ছিস? সাইমন পেছনে ফিরে রাদিফকে দেখা বলে,
আজকে ডেলিভারি একটা হোটেলে মালগুলো ডেলিভারি দিতে হবে। আমি আসবো সাথে। না ভাই, আজ ফিরলে তোর এখন রেস্ট প্রয়োজন, আর মিষ্টিকে রেখে আজ বের হতে পারবি। আজ ওর কাছ থাক। রাদিফ দ্বিমত পোষণ করে বলে। কিচ্ছু হবে না, ও ঘুমিয়ে পড়বে। সাইমন আশেপাশে তাকিয়ে আস্তে করে বলে, ভাই তবুও মিষ্টি এসেছে, তুই রাত বিরাতে বের হোস না। আমরা যে লুকিয়ে অ্যালকোহলের বিজনেস করি, ও জানতে পারলে কষ্ট পাবে। রাদিফ গা ছাড়া ভাব নিয়ে বলে। জানবে না, তুই নিচে যা, আমি আসছি। রাদিফ রুমে এসে ঝটপট রেডি হতে থাকে। মিষ্টি রাদিফের এই সময় রেডি হওয়া দেখে বলে, এখন কোথায় যাচ্ছ? কাজ আছে। কি কাজ এত রাতে? আর সাথে সাইমন ভাইয়া যাবে না? যাবে, ও রেডি হয়ে নিচে আছে। সাইমন সাথে যাচ্ছে বলে মিষ্টি রাদিফকে নিয়ে আর চিন্তা করল না। মিনিট 2 পরে রাদিফ মিষ্টিকে বলে, মিষ্টি, একটা কাজ করে দিবে? কি কাজ? লাগেজ থেকে আমার পারফিউমটা বের করে দে তো। দিচ্ছি। মিষ্টি বিছানায় থেকে নেমে রাদিফের লাদিজ থেকে পারফিউম খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে অন্যমনস্ক হয়ে পড়ে। রাদিফ সেই সুযোগে কাবার্ড খুলে একটা রিভলভার বের করে কোমরে গুজে নেয়। মিষ্টি তখনও অন্য খেয়ালে। রাদিফ পুনরায় কাবার্ড লক করে চাবি পকেটে ভরে নেয়। বলা যায় রাদিফ ইচ্ছে করে মিষ্টিকে কাজের বাহানা দিয়ে রিভলভার নিল। মিষ্টি রাদিফের লাগেজ থেকে পারফিউমটা বের করে উঠে দাঁড়িয়ে রাদিফের সামনে ধরে। রাদিফ পারফিউমটা গায়ে লাগিয়ে চলে যায় রুম থেকে। মিষ্টি রুমের দরজা চাপিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। এই সেই ভাবতে ভাবতে ঘুমিয়েও পড়ে। রাত 3টের সময় রাদিফ আর সাইমন ফিরে আসে বাড়িতে। দুজনে অনেকটাই টায়ার্ড থাকায় যে যার রুমে চলে যায়। রাদিফ এসে দেখে মিষ্টি ঘুমিয়ে আছে। তখন স্বস্তির শ্বাস ছেড়ে নিজেও মিষ্টিকে ঘেঁষে শুয়ে পড়ে। সকালে রাদিফের ঘুম ভাঙতেই মিষ্টিকে কাছে পায় না, রুমেও নেই। রাদিফ এই মেয়েকে বুঝতে পারে না কখন কি করে। সকালে একটু তার পাশে শুয়ে থাকলে কি এমন ক্ষতি হবে? রাদিফ বিছানায় থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে সামনে চোখে পড়ে লাগেজগুলো। রাদিফ কালকে তো বলেছিল সে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবে, কিন্তু এখন তার গোছানোর কোনো মুডই নেই। এখন মিষ্টি রুমে নেই, সেই ফাঁকে রাদিফ কাভার্ড খুলে নিজের রিভলভারগুলো ও কিছু ডকুমেন্টসগুলো আলাদা একটা ড্রয়ারে লক করে রাখে এবং সেই ড্রয়ারের চাবি বিছানার পাশে ল্যাম্প লাইটের ভিতরে লুকিয়ে রাখে। এরপরে রাদিফ রুম থেকে বেরিয়ে যায় মিষ্টির উদ্দেশ্যে। মিষ্টি কিচেনে ঢুকে রাদিফের জন্য রান্না করছে। মেড বারণ করেছিল, কিন্তু মিষ্টি তা শুনেনি। মেডকে অন্য একটা কাজ দিয়ে নিজে রান্না করছে। রাদিফ চুপচাপ কিচেনে এসে মিষ্টিকে পেছনে থেকে জড়িয়ে ধরে। হুট করে জড়িয়ে ধরাতে মিষ্টি চমকে ওঠে। রাদিফ জড়ানো গলায় বলে, এই জন্য বলি বউ আমার পাশে নেই কেন, এসে দেখি কাজে ব্যস্ত। মিষ্টি পেছনে ফিরে রাদিফের হাতে কফির মগ দিয়ে বলে, মাত্রই কফিটা নিয়ে উপরে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমিই তো চলে এসেছো। যাক, ভালোই হলো। আর আমারও তো ইচ্ছে করে তোমাকে রান্নাবান্না করে খাওয়াতে। আগে তো আম্মু ঘরে ঢুকতে দিত না আম্মুরা, আর এখন তো কোনো বাধা নেই। রাদিফ গ্যাস বন্ধ করে মিষ্টির হাত ধরে টেনে নিয়ে বলে, বাধা নেই মানে? পা ভেঙে রেখে দেবো, চল আমার সাথে। কি? কোথায় কোথায় যাব? রুমে। কিন্তু কেন? চল, গেলে দেখতে পাবি। রাদিফ মেডকে ডেকে কিচেনে যেতে বলে মিষ্টিকে নিয়ে রুমে চলে গেল। এরপরে মিষ্টিকে কাভার্ডের কাছে দাঁড় করিয়ে বলে, জামা কাপড়গুলো গুছিয়ে ফেল, তোর আর কাজ নেই। মিষ্টি কোমরে হাত রেখে বলে, তুমি না রাতে বললে নিজে গুছিয়ে রাখবে, এখন আমায় কেন বলছো? আমি অফিস যাব, না হলে তো গুছিয়ে রাখতাম। মিষ্টি মিনমিন করে বকতে বকতে জামা কাপড় গোছাতে শুরু করে। রাদিফও কিছু বলে না এতে। মিষ্টির সব কিছু গোছানো শেষ হলে রাদিফ মিষ্টিকে ডাকে। ব্যালকনিতে রাদিফ, মিষ্টিও সেখানে যায়। রাদিফ মিষ্টির দিকে একটা ফোন এগিয়ে দেয়। এরপরে বলে, ফোনটা কালকে রাতে তোর জন্য কিনে এনেছে, ঘুমেছিল বলে জাগায়নি। আর ফোনটা নিজের কাছে রাখিস, আমি কল দিলে ধরিস। ঠিক আছে। মিষ্টি নতুন ফোনটা উল্টিয়ে পাল্টিয়ে দেখতে দেখতে মশকরা করে বলে, ভাবতেই পারিনি তুমি আমাকে ফোনের মুখটা দেখাবে। সেদিন যেভাবে রাগ দেখালে ভেবেছি এই জন্মে হয়তো আর ফোন দেখতে পারবো না আমি। রাদিফ বলে, দেখতে তো পেতেন না, আমি জীবনে ফোন কিনে দিতাম না, শুধু আপনারা আমাদের সন্তানের খোঁজ নেওয়ার জন্য কিনে দিলাম। আর শোনেন, আমি যখন ফ্রি হব তখনই কল দেব, তাই ফোনটা নিজের কাছেই রাখবেন। ঠিক আছে, রাখবো। আর অফিসে থেকে কখন ফিরবে? সন্ধ্যায়। ঠিক আছে। রাদিফ রেডি হয়ে চলে যায় অফিসে। মিষ্টি নিচে এসে মেয়েদের কাছে এসে কথা বলে, টুকটাক কাজ করে। মেয়ের কাজ শেষে মিষ্টিকে পুরো বাড়িটা ঘুরে দেখায়, এমনকি বাগানটাও ঘুরে দেখায়। মিষ্টি বাগানে কিছুক্ষণ বসে থাকে। রাদিফ সন্ধ্যার পরে বাড়ি ফিরে। মিষ্টি তখন বিছানায় শুয়েছিল। রাদিফ আসতেই সে নিচে ড্রয়িং রুমে আসে।
রাদিফের জন্য সযত্নে খাবার রেডি করতে থাকে। রাদিফ ফ্রেশ হয়ে নিচে নামে। সাইমন নিচে আসে না, ঠিক করে পরে গিয়ে খেয়ে নিবে। আর দুজন স্বামী স্ত্রীর মাঝে তার যাওয়া মোটেও ভালো দেখাবে না। রাদিফ খাওয়া শেষ করে আবারও রুমে ফিরে আসে। অফিসের একটা প্রজেক্ট রেডি করতে হবে, তাই ব্যস্ত হয়ে পড়ে সেটা নিয়ে। মিষ্টিও একেবারে রাতের খাবার খেয়ে উপরে চলে আসে। নিচে আর দরকার নেই। রাদিফ বিছানায় হেলান দিয়ে বসে কাজ করছে। মিষ্টি তার পাশেই ঘেঁষে শুয়ে আছে। রাত 10টার পরে রাদিফ ফ্রি হয়। মিষ্টিও জেগে আছে। রাদিফ ল্যাপটপ, ফাইল সব ওয়ার্ড্রপের উপরে রেখে বিছানায় এসে শুয়ে পড়ে। এরপরে মিষ্টিকে নিজের দিকে ঘুরিয়ে মিষ্টির বুকে মুখ গুজে মিষ্টিকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। মিষ্টি রাদিফের মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে স্বস্তির শ্বাস ছেড়ে বলে, রাদিফ, জানো আমার না নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়। আমি তোমার সাথে অনেক হ্যাপি। আল্লাহ আমাকে তোমার মতো একজন যত্নবান জীবনসঙ্গী দিয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। রাদিফ মুচকি হেসে বলে। হঠাৎ এমন কথা বলছিস? মিষ্টি বলে, জানো আজ ফোনটা পেয়ে আমার বান্ধবীকে কল দিয়েছিলাম। সে বলল আমাদের আরেক বান্ধবী নাকি রিলেশন করে বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে। সবকিছু ঠিকঠাকই চলছিল। এরপর নাকি আমার ওই বান্ধবীর হাজবেন্ড রাতে নেশা করে আসতো, এমনকি আমার বান্ধবীর গায়ে প্রতিদিন হাত তুলতো। তাই বলছিলাম সেই হিসেবে তুমি আমাকে অনেক ভালো রেখেছো। সবার মতো না তুমি, মাঝে মধ্যে আমার ভুলেই 2-1 থাপ্পড় খেয়েছি আমি, তবে সেখানে ভালোবাসার শাসনও পেয়েছি। ওই বান্ধবীর জন্য খারাপ লাগছে আমার। ওর হাজবেন্ডই বা কেমন, ভালোবেসে বিয়ে করে এখন মাতাল হয়ে গায়ে হাত তুলে। আর তুমি তো নেশাও করো না, টুকটাক সিগারেট খাও, তবে সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। রাদিফের কথা শুনে কিছুক্ষণ থম মেরে রইল। মিষ্টি তাকে এতটা বিশ্বাস করে ভেবেই রাদিফ চুপ হয়ে যায়। মিষ্টি রাদিফের থেকে কোনো উত্তর না পেয়ে বলে ওঠে, তুমি কি ঘুমিয়ে গিয়েছো? না, শুনছি, তুই বল। কি বুঝলে এতে? বুঝলাম, শুধু স্বামী হলেই হয় না, যত্নশীল হতে হয়। প্রিয় মানুষের সাথে টাইম স্পেন্ড করতে হয়, তার মন বুঝতে হয়, তাকে ভালোবেসে সবটা দিয়ে আগলে রাখতে হয়। মিষ্টি রাদিফকে জড়িয়ে ধরে বলে, ঠিক বলেছো। এর সবগুলো আমি তোমা থেকে পেয়েছি, এখনো পাচ্ছি। আর এইভাবে আমাকে আর আমাদের বাবুকে আগলে রেখো। রাদিফ মুচকি হেসে মিষ্টির তলপেটে হাত রেখে বলে, নিজের জীবনের শেষটুকু দিয়ে হলেও তোদের আগলে রাখবো। এর একটু পরেই রাদিফ থমথমে গলায় প্রশ্ন করে, মিষ্টি, তুই আমাকে অনেক বিশ্বাস করিস, তাই না? অনেক 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 বিশ্বাস করি। রাদিফ কিছু একটা ভেবে বলে, কখনো সে বিশ্বাস ভেঙে গেলে কি করবে? মিষ্টি সোজা গলায় বলে, তুমি ভাগার মতো কাজই করবে না, আর যদি করো তাহলে সেদিন আর নিজেকে রাখবো না আমি। রাদিফ ধমকে সুরে বলে, চুপ, কি আজে বাজে কথা বলছিস? আমাকে ছেড়ে চড় ধান্দা করছিস? মিষ্টি মিনিট 2 চুপ থেকে জড়ানো গলায় বলে, আমি তোমায় অনেক বিশ্বাস করি, তুমি বিশ্বাস ভাঙার মতো কাজ করবে এটা কোনোদিনও বিশ্বাস করব না আমি। রাদিফ কিছু বলে না, মিষ্টিও কিছু বলে না। দুজনেই চুপচাপ দুজনাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। আজ সকালবেলা মিষ্টির আগেই রাদিফের ঘুম ভাঙে। মিষ্টির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসে। রাতের মিষ্টির বলা কথাগুলো ভাবতে থাকে। ভাবতে ভাবতে বিছানায় থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে রুমের দরজা খুলে নিচে চলে আসে। ড্রয়িং রুমে এসে মেইডকে বলে কফি দিতে। মেইড রাদিফের জন্য কফি বানিয়ে দেয়। রাদিফ কফি খেতে খেতে ভাবে মিষ্টি তাকে অনেক বিশ্বাস করে। তার বিশ্বাস ভাঙা মোটেও ভালো কাজ হবে না। দুজনের এই সিক্রেট বিজনেসের কথা মিষ্টি জানতে পারলে মিষ্টি অনেকটা কষ্ট পাবে, ভেঙে পড়বে। রাদিফের প্রতি তার এই অগাধ বিশ্বাসটা আর থাকবে না। আর মিষ্টি নিজেকে শেষ করে দেবে। তাছাড়া এখন মিষ্টি প্রেগনেন্ট। রাদিফ আর মিষ্টির সন্তান আসবে। এখন রাদিফের এই বিজনেসটা বাদ দেওয়া উচিত। এখানে মিষ্টি থাকাকালীন আজ হোক আর কাল মিষ্টি জানবেই, তখন মিষ্টি খুব কষ্ট পাবে। তার এই বিজনেসটা বাদ দিতেই হবে। বিশেষ করে মিষ্টিকে ভালো রাখতে এটা তার করতেই হবে। আর তাছাড়া জব করার পরেও তো রাদিফের সিক্রেট বিজনেস করার কোনো প্রশ্নই ওঠে না। তবুও একসময় জড়িয়ে পড়েছিল এটার সাথে। এখন জব করাই বেটার। এর মাঝে সাইমন এসে রাদিফকে ডাক দেয়। ভাই, তুই কি শুধু কফি খেয়ে অফিসে চলে যাবি? ব্রেকফাস্ট করে নে, পরে দেরি হবে। রাদিফ উঠে দাঁড়ায়। এরপরে ডাইনিং টেবিলে এসে বসে ব্রেকফাস্ট করে নেয়। দুজনে রেডি হওয়ার জন্য ওপরে চলে যায়। রাদিফ নিজের রুমে এসে দেখে মিষ্টি বিছানা গোছাচ্ছে। রাদিফ পেছনে থেকে মিষ্টিকে জড়িয়ে ধরে। মিষ্টি মুচকি হেসে বলে, আমাকে এভাবে ধরে থাকলে তোমার অফিসে কিন্তু লেট হয়ে যাবে। রাদিফ মিষ্টির গালে চুমু খেয়ে ছেড়ে দিয়ে বলে, যদি পারতাম বউকে সারাদিন এইভাবে জড়িয়ে ধরে থাকতে, কিছু ভালো হতো।
মিষ্টি রাদিফের বুকে চাপড় মেরে বলে, থাকবে। অফিস থেকে এসে যত ইচ্ছে জড়িয়ে ধরে থাকবে। সন্ধ্যায় রাদিফ আর সাইমন একসাথে বাড়ি ফিরছে। রাদিফ রাতে মিষ্টির কথা শোনার পর থেকে এখন পর্যন্ত গুমোট বেঁধে আছে। বারবার মিষ্টির কথাগুলো কানে বাজছে। সাইমন রাদিফকে অন্যমনস্ক হতে দেখে বলে, কিরে, তোর আবার কি হলো? সকাল থেকে দেখছি বেশি কথা বলছিস না। কই, কথা তো বলছি। তবুও তোকে কেমন যেন লাগছে। বিশেষ করে কিছু ভাবছিস নাকি? ভাবছি। আচ্ছা শোন, আমাদের যে বড় ডিল ছিল সেটা ডেলিভারি কবে? কালকে রাতে। ঠিক আছে। রাদিফ কিছুক্ষণ আবারও মিষ্টির কথাগুলো ভেবে বলে, স্যামন, কালকে ডিলটা শেষ, আর এসবে জড়াবো না। সাইমন পানি খাচ্ছিল। রাদিফের কথাগুলো শুনে বিষম খেয়ে ওঠে। নিজেকে সামলে নিয়ে বলে, কি বলিস? আবার বল। কেন, কানে শুনিস নে? শুনেছি, কিন্তু হঠাৎ এইসব বাদ দেওয়ার কথা বলছিস কেন? মিষ্টি এসেছে বলে? সাইমন সিটে হেলান দিয়ে বলে, ঠিক আছে, তোর যা ইচ্ছে। অবশ্য আমাদের ওগুলো না করলেও তো টাকা পয়সাও অভাব হবে না, অফিসেই এনাফ। তাহলে আমাদের কালকে ডেলিভারি শেষ, তাই না? যাক, অফিস থেকে এসে নিশ্চিন্তে শুয়ে বসে থাকতে পারবো দুজনে। রাত বিরাতে হুটহাট করে বের হতে হবে না। তা ঠিক আছে, তবে কালকে ডেলিভারি শেষে মিষ্টির জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করব। রাদিফ আর সাইমন কথা বলতে বলতে বাড়ি ফিরে এলো। মিষ্টি ছিল কিচেনে মেয়েদের সাথে। রাদিফ মিষ্টির দিকে একবার তাকিয়ে স্বস্তির শ্বাস ছেড়ে চলে গেল ওপরে। এদিকে রাহার মনটা বেশ খারাপ। এতদিন রাদিফ আর মিষ্টির সাথে অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছে, এমনকি বাড়িটা ভরা ছিল। আর এখন না মিষ্টি আছে, না তার ভাই আছে। বাড়িটা ভরা ভরা ছিল। দুজন না থাকায় বাড়িটা খা খা করছে, মনে হচ্ছে কোনো লোকজনই নেই। রাহা মন খারাপ নিয়ে নিচে ড্রয়িং রুমে আসে। সেখানে আনোয়ারা বেগম বসে টিভিতে সিরিয়াল দেখছিলেন। রাহা এসে তার পাশে বসে। আনোয়ারা বেগম টিভি থেকে চোখ সরিয়ে রাহার দিকে তাকিয়ে বলেন, দাদু ভাই, তোমার কি হয়েছে? দাদিজান, কিছু ভালো লাগছে না। কেন, মুখ খারাপ লাগতেছে? না, ভাইয়া আর মিষ্টির কথা মনে পড়তেছে। ও। এমন সময় রাজ অফিসে থেকে বাড়ি ফিরে আসে। রাজ স্যুট খুলে রাহার হাতে দিয়ে রাহার পাশে বসে। রাজ স্যুটটা পাশেই রেখে দিয়ে উঠে চলে যায় পানি আনতে ডাইনিং টেবিলে। সেখানে থেকে গ্লাসে করে পানি নিয়ে আসে রাজের কাছে। রাজ পানির গ্লাসটা নিয়ে পানি খেয়ে খালি গ্লাসটা দিয়ে দেয়। রাহা গ্লাসটা টি টেবিলে রেখে রাজের পাশে বসে। তৎক্ষণাৎ রাজ উঠে দাঁড়িয়ে বলে, রাহা, রুমে চলো তো। রাহা রাজের দিকে পাকিয়ে বলে, মাত্র এলাম রুমে, এখন আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবো না। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। রাজ রাহার কথা উপেক্ষা করে আবার বলে, তোমাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে না, আমি তোমাকে নিয়ে যাব, ওঠো। রাহা তখনও বসে থাকে, উঠে দাঁড়ায় না। যা দেখে রাজ রাহাকে পাজা গলে উঠে নিয়ে চলে যায়। আনোয়ারা বেগম দুজনকে দেখে মুচকি হাসে, যা রাহা দেখতে পেয়ে লজ্জা পেয়ে যায়। সাথে সাথে রাজের গলা পেঁচিয়ে ধরে। রাজ রাহাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে আসে। একবারে রুমে এনে বিছানায় বসায়। রাহা রাজের গলা ছেড়ে দিয়ে বসে। রাজ রুমের দরজা হালকা চাপিয়ে দিয়ে রাহার সামনে এসে হাঁটু গেড়ে বসে, রাহার কোলে মাথা রাখে। রাহার পেটে কান ঠেকিয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে থাকে, যা দেখে রাহা মুচকি হেসে রাজের চুলে হাত বুলিয়ে দেয়। রাজ ধীর গলায় বলে, কত শত কিছু করে এলাম, তবুও কোথাও শান্তি পেলাম না। তোমরাই আমার শান্তি। আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। রাহা মুচকি হাসে। রাজ আবার রাহার পেটে কান ঠেকিয়ে বলে, বাবা, তুমি কবে আসবে বলো তো? তোমার জন্য অপেক্ষা করা যে এখন কষ্টের হয়ে যাচ্ছে। রাজ কিছুক্ষণ এভাবে কথা বলতে লাগলো। এরপরে মাথা তুলে রাহার দিকে তাকায়। রাহা বলে ওঠে, যাও ফ্রেশ হয়ে এসো। যাচ্ছি। আর তোমার ফোনটা দাও তো। রাজ পকেট থেকে নিজের ফোন বের করে রাহার হাতে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। রাহা ফোন নিয়ে হোয়াটসঅ্যাপে মিষ্টিকে কল দেয়। মিষ্টি রাজের ফোন পেয়ে সাথে সাথে রিসিভ করে। রাহা বলে, আপু, ভালো আছো? ভালো আছি। তুই কেমন আছিস? ভালো নেই আপু। কেন, তোর আবার কি হলো? আপু, তোমাদের ছাড়া কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, কিচ্ছু করতে ভালো লাগছে না। মিষ্টি হেসে বলে, ও এই ব্যাপার। তো আমার ভাইটা কোথায়? ওকে বল যে আমার ভালো লাগছে না, একটু ভালো লাগিয়ে দাও। রাহা লজ্জা পেয়ে বলে, আপু, কি বলছো এসব? সত্যি তোমাদের ছাড়া ভালো লাগছে না।
বুঝি কাকে ছাড়া ভালো লাগে না আর কাকে ছাড়া ভালো লাগে। আপু ছাড়ো ওসব, এখন বলো কি করছো? বসে আছি। তুই কি করছিস? আমিও বসে আছি। ভাইয়া কোথায়? তোর ভাইয়া ড্রয়িং রুমে সাইমন ভাইয়ার সাথে বসে আছে। ও, খেয়েছো? তুই? না, তোমার ভাই মাত্র ফিরলো, দুজনে একসাথে খাবো। ভালোই। তো ভাইয়া কি করছে এখন? ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। ও, ডক্টরের চেক আপ করিয়েছিস? কালকের আগের দিন করিয়ে এসেছি, সব কিছুই নর্মাল। দেখে শুনে থাকিস, বেশি হাঁটাহাঁটি করিস না। ঠিক আছে। আর কোনো রকম খারাপ লাগলে সাথে সাথে জানাবি, ঠিক আছে? ঠিক আছে আপু। তাহলে ভাইয়াকে নিয়ে খেয়ে নে, আবার পরে ফোন করব। আচ্ছা, তোমরা ভালো থেকো। পরদিন সন্ধ্যায় রাদিফ আর সাইমন নিজেদের কাজ শেষ দিয়ে একটা জায়গায় বসে আছে। তারা যে সিক্রেট বিজনেসটা করত সেটার আর কোনো অর্ডার বা কোনো ডিল নেই। তারা আর কোনো অর্ডার নিতে চায় না, আপাতত সবকিছু বন্ধ করে দিয়েছে। এরপরে আর এগুলোর চিন্তাও করবে না। রাদিফ শুধুমাত্র মিষ্টির জন্য এগুলো ছাড়ল। হয়তো মিষ্টিকে কখনো বলতে পারবে না, তবুও নিজেই নিজেকে সান্ত্বনা দিতে পারবে যে সে একজনকে ভালোবেসে তার উপরে বিশ্বাস রেখে তাকে আগলে রাখতে এগুলো ছেড়ে দিল। রাদিফ বাড়ি ফেরার পথে একটা শপিংয়ে যায়, সাথে সাইমনও আছে। দুজনে মিলে মিষ্টির জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করার চিন্তা করেছে। রাদিফ বিয়ের পরে মিষ্টির জন্য তেমন কোনো সারপ্রাইজ অ্যারেঞ্জ করেনি, যা করেছে তেমন জাঁকজমক হয়নি। এবার বেশ জাঁকজমকভাবেই সারপ্রাইজ দেবে। রাদিফ আর সাইমন দুজনে শপিং শেষ করে বাড়ি ফিরে আসে। এখন বাজে রাত ৮টা। এখন সারপ্রাইজ অ্যারেঞ্জ করা ওদের দুজনের পক্ষে সম্ভব নয়। সারাদিন অনেক দৌড়ঝাঁপ দিয়েছে, আর একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করতেও অনেক সময়ের প্রয়োজন। দুজনের কাছে এখন সময় নেই, কালকে অ্যারেঞ্জ করবে। রাদিফ আর সাইমন মিষ্টিকে সারপ্রাইজ দেওয়ার জন্য ডেকোরেশনের জন্য অনেক জিনিস কিনে আনে। সেগুলো মিষ্টি যেন দেখতে না পারে, তাই সেগুলো লুকিয়ে মেয়েদের রুমে নিয়ে রাখে। মিষ্টি দেখতে পারলে সারপ্রাইজটা বুঝে যাবে। সব কাজ শেষে রাদিফ আর সাইমন নিজেদের রুমে যায়। রাদিফ রুমে এসে দেখে মিষ্টি বিছানায় শুয়ে ফোন দেখছে। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, কি কপাল ভাই, ফোন কিনে দিয়েছি যাতে আমার খোঁজ খবর নিতে পারে, আর এই মহারানী তো দেখি ফোন নিয়ে উল্টে রিলস দেখে। মিষ্টি ফোন রেখে দিয়ে রাদিফের দিকে তাকাতে তাকাতে উঠে বসে। রাদিফ ততক্ষণে ওয়াশরুমে পা রাখে আর বলে, মহারানীর ফোন দেখা শেষ হলে যেন আমার জামা কাপড় দিয়ে যায়। মিষ্টি মুখ ভেঙচি কেটে কাবাডের দিকে এগিয়ে গিয়ে রাদিফের জন্য টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। রাদিফ হাত বাড়িয়ে দেয়। মিষ্টি আবারও ভেঙচি কেটে জামা কাপড়গুলো দিয়ে দেয়। রাদিফ ঠোঁট কামড়ে হেসে জামা কাপড় নিয়ে বলে, টাওয়াল কোথায়? আনছি। মিষ্টি টাওয়েল সোফার ওপরে থেকে এনে দেয় রাদিফকে। রাদিফ টাওয়েল নিয়ে দরজা লাগিয়ে দেয়। মিষ্টি রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে আসে। সেখানে ডাইনিং টেবিলে খাবার রেডি করতে থাকে। রাত তখন 10টা। রাদিফ প্রতিদিনের মতো আজকেও ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে। আজ ড্রয়িং রুমে বসেছে। সাইমনও বসে আছে। সাইমনের কাজ শেষ, সে ফোনে চ্যাট করছে। সেই সময় বাড়ির কলিং বেল বাজায় রায়ান। সাইমন ফোন দেখতে দেখতে গিয়ে সদর দরজা খুলে দেয়। ফোন থেকে চোখ উঠিয়ে রায়ানকে দেখে একটু অবাক হলো বইকি। তবে রায়ান এখন এখানে আসায় সাইমন একটুও খুশি হয়নি, তবু স্বাভাবিক রইল, বুঝতে দিল না। আর রায়ান সাইমনকে দেখে হেসে বলে, কিরে, কেমন আছিস? ভালো, তুই? রায়ান ভিতরে ঢোকে। রাদিফ রায়ানকে এক নজর দেখে কাজে মন দেয়। সেও খুশি হয়নি রায়ান আসাতে। রাদিফের অনীহা থাকা সত্ত্বেও ল্যাপটপ চাপিয়ে রায়ানকে বসতে বলে। রায়ান রাদিফের থেকে একটু দূরত্ব রেখে বসল। সাইমনও বসল। রাদিফ রায়ানের দিকে তাকিয়ে বলে, কিরে, কি খাবি, কফি না চা? রায়ান সাথে সাথে বলে, কফি হলে মন্দ হয় না। রাদিফ মেইটকে বলে 3টা কফি দিতে। এরপরে তিনজনের টুকটাক কথা বলতে থাকল। রাদিফ কথা বলার তালে তালে ফোন বের করে সাইমনকে মেসেজ দিল, ভাই তুই কি মিষ্টির রুমে দরজা বাইরে থেকে লক করে দিয়ে আয়, ও বের হলে কেলেঙ্কারি হয়ে যাবে। সাইমনের ফোনে সাথে সাথে মেসেজটা যায়। সাইমন হ্যাঁয়ালি করে ফোনের দিকে তাকালো না। রাদিফ সাইমনকে ইশারাও করতে পারছে না, আবার বলতেও পারছে না যে। রাদিফ উপায় না পেয়ে সাইমনকে মেসেজ দিতেই থাকলো, এই সাইমন, একটু ফোনের দিকে তাকা। শালা, তোকে শুধু আলাদা পাই, খবর আছে, মেসেজ সেন্ড কর। রাদিফের দেওয়া মেসেজগুলো সাইমনের ফোনে গিয়ে টুংটাং শব্দ হচ্ছে। সাইমন বিরক্তি প্রকাশ করে বলে ওঠে, এখন আবার কে মেসেজ দিল? এই বলে ফোনের দিকে তাকিয়ে দেখে রাদিফের থেকে মেসেজগুলো এসেছে। সাইমন সাথে সাথে মেসেজগুলো দেখল। এরপরে উঠে দাঁড়িয়ে বলে, রাদিফ, রায়ান
তোরা কথা বল, আমি একটু ওপর থেকে আসি। রায়ান বলে, যা, কিছু কথা আছে, তাড়াতাড়ি আসিস, আমি আবার চলে যাব। ঠিক আছে, 2 মিনিট থাক, আসছি। সাইমন তাড়াহুড়ো করে উপরে উঠতেই দেখে মিষ্টি সিঁড়ির কাছে এসে গিয়েছে। সাইমন তাড়াতাড়ি উপরে উঠে গিয়ে মিষ্টিকে বলে, ভাবি তুমি কই যাচ্ছ? নিচে রাদিফকে ডাকতে। সেই যে রুম থেকে বেরিয়েছে, এখনো তো যাওয়ার নাম নেই। ও, তোমার যাওয়ার দরকার নেই, রাদিফ এখনই চলে আসবে, তুমি রুমে চলে এসো। মিষ্টি শোনে না সাইমনের কথা, হাঁটা দিয়ে বলে, আমি ওকে নিয়েই রুমে যাব। সাইমন মিষ্টির সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, না না ভাবি, তুমি শুধু শুধু এত কষ্ট করে সিঁড়ি বেয়ে নামতে যাবে কেন? তুমি বরং ওপরে চলে যাও, আমি রাদিফকে পাঠাচ্ছি। কিন্তু ও যদি না আসে তখন? আরে ভাবি চিন্তা করো না, আমি এক্ষুনি ওকে পাঠাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি পাঠিয়ে দিবেন, না হলে আমি আবারও আসব। তার আগে রাদিফ চলে যাবে। মিষ্টি চলে যায়। সাইমন হাফ ছেড়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে, আর এদিকে মিষ্টি যায় না। কি মনে করে যেন আবারও ফিরে আসে। সাইমন সেটা দেখতে পায় না। সে নিজের মতো সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তার পেছন পেছন মিষ্টি চলে আসে। রাদিফ আর রায়ানের নজর তখন দুজনের দিকে যায়। রাদিফ কটমট করতে করতে সাইমনের দিকে তাকায়। সাইমন বুঝতে না পেরে এগিয়ে যায়। মিষ্টি ঠাঁই দাঁড়িয়ে আছে সিঁড়িতে। সাইমন হঠাৎ সিঁড়ির দিকে তাকায়। মিষ্টিকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। মনে মনে বলে, মিষ্টি তো রুমে চলে গেল, আবার কখন এলো? মিষ্টি 2 হাত বুকে গুজে দাঁড়িয়ে আছে। রাদিফ উঠে মিষ্টির কাছে আসতে আসতে রায়ানকে বলে, রায়ান, পরিচিত হও, ও মিষ্টি, ইজ মাই ওয়াইফ। রাদিফ মিষ্টির কাছে দাঁড়ায়। রায়ান উঠে দাঁড়িয়ে বলে, ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়ান রাদিফের দিকে তাকিয়ে বলে, কিরে, বিয়ে করলি, জানালি না কেন? ওই এবার দেশে গিয়েছিলাম, আর বেটে হুট করে হয়ে গেছে, কাউকে জানানো হয়নি। ও, তাহলে তোদের দাওয়াত রইল ওনার বাসায়, নতুন ভাবিকে নিয়ে ঘুরে আসিস। যাব, আর বলার জন্য থ্যাঙ্কস। রায়ান টুকটাক কথা বলে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বলে, ভাই, আজ তাহলে আসি। রায়ান চলে যায়। মিষ্টি রাদিফের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, উপরে এসো। এই বলে রাগে হন হন করে চলে গেল। রাদিফ তপ্ত শ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে সাইমনের দিকে তাকায়। সাইমন মাথা নাড়িয়ে বলে, ও যেন আমার পেছন পেছন এসে, আমি সত্যি জানি না। তুই টের পাসনি যে ও তোর পেছনে পেছনে এসেছে? না ভাই, বিশ্বাস কর, সত্যি আমি টের পাইনি। টের পেলে কি ওকে এখানে আসতে দিতাম বল? বুঝেছি, আর বলতে হবে না। ভাই বিশ্বাস কর, সত্যি আমি বুঝতে পারিনি। রাদিফ সাইমনের কথা না শুনে সোজা চলে যায় উপরে। নিজের রুমে এসে দেখে মিষ্টি লাইট অফ করে শুয়ে পড়েছে। রাদিফ রুমে ঢুকে ল্যাপটপ আর ফাইলগুলো জায়গা মতো রেখে দিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপরে বিছানায় চলে আসে। ডিম লাইটে মিষ্টিকে দেখে মিষ্টির কাজ ঘেঁষে শুলো। মিষ্টি রাগ করে একটু সরে গেল। রাদিফ আলগোচে মিষ্টির পেটে হাত রেখে নিজের কাছে এনে বলে, রেগে আছিস? না, তাহলে অমন করে দূরে গেলি কেন? আসতে হবে না আমার কাছে, তুমি আরো গিয়ে গল্প করো, যাও। আরে অমন করিস কেন? একজন লোক এলে কি গল্প করবো না? মিষ্টি বিড়বিড় করে বলে, নিজের বেলায় লোক আর আমার বেলায় তাড়া তাড়া কথা। আমি যদি ভাইয়া বা রাহার সাথে কথা বলি তখন মনে হয় না আমিও কথা বলছি, আর এখন নিজের বেলায় 16 আনা। রাদিফ মিষ্টির বিড়বিড় করে বলা কথাগুলো স্পষ্ট শুনতে পেয়ে বলে, 16 আনাই, কাছে আয়। আসবো না, দূরে সরো। রাদিফ মিষ্টিকে ছেড়ে অন্য পাশ ফিরে শুলো। মিষ্টি রাদিফের থেকে উত্তর না পেয়ে চুপ করে রইল। রাদিফ যে অন্যদিকে শুলো এটাও মিষ্টির কাছে খারাপ লাগলো। মিষ্টি ভেবেছে রাদিফ হয়তো একটু পরেই আবার তাকে জড়িয়ে ধরবে। এই ভেবেই 5 মিনিটের মতো অপেক্ষা করল, কিন্তু রাদিফ তাকে জড়িয়ে ধরল না, যার জন্য মিষ্টির মনটা এক নিমিষেই খারাপ হয়ে গেল। সাথে সাথে উঠে বসে কাঁদো কাঁদো হয়ে রাদিফকে ধরে বলে ওঠে, তুমি কি রাগ করলে? রাদিফ গম্ভীর গলায় বলে ওঠে, না। তাহলে আমি জড়িয়ে ধরে ঘুমাও। ওইদিকে ঘুরে শুলে কেন? আমার এদিকে ঘুরো। রাদিফ আগের ন্যায় বলে ওঠে, তুই তো বললি আমার থেকে দূরে সরো, আর ঘুম পাচ্ছে আমার, সকালে উঠতে হবে, প্রেজেন্টেশন আছে, ডিস্টার্ব করিস না, ঘুমোতে দে। মিষ্টি রাদিফের কথা শুনে কাঁদতে থাকে। রাদিফ এই পর্যন্ত তাকে নিয়ম করে জড়িয়ে ধরেই ঘুমাতো, কিন্তু আজ অন্যদিকে ঘুরে শুলো শুধু তার রাগ করে কথা বলার জন্য। সত্যি রাদিফের উপরে রাগ করা তার মোটেও উচিত হয়নি। মিষ্টি কাঁদতে কাঁদতে বলে, সরি, আমি আসলে ওইভাবে বলতে চাইনি।
রাদিফের কান্না শুনে অবাক হয়ে উঠে বসে, মনে মনে বলে, এইটুকুর জন্য কাছে মেয়ে? রাদিফ মিষ্টির 2 গালে হাত রেখে বলে। তোকে বকেছি আমি? মিষ্টি নাক টেনে বলে, না, তাহলে কাছিস কেন? আমি তোমাকে দূরে সরতে বলিনি, ওটা রাগ করে বলেছি, মন থেকে বলিনি তো। আর তার জন্য তুমি আমার উপর রাগ করলে, তাই আমি কাঁদছি। আমি তোর উপর রাগ করেছি? হুম, কেমন করে বুঝলে? ওই যে বললে যে ডিস্টার্ব করিস না, আমি বুঝতে পেরেছি তুমি রাগ করেই বলেছো। রাদিফ মিনিট 2 চুপ থেকে হেসে ওঠে। মিষ্টি রাদিফের হাসিতে ভাবাচাক্কা খেয়ে যায়। সে কাঁদছে আর রাদিফ হাসছে। এখানে হাসার কি হলো? মিষ্টি সাথে সাথে রাদিফকে বলে ওঠে। হাসছো কেন? হাসিয়ে কি বলেছি? রাদিফ মিষ্টির মাথায় হালকা গাট্টা মেরে বলে, বোকা, তুই ভাবলি কি করে তোর উপর রাগ করতে পারি? তুই বললি দূরে সরতে, আমি তোর কথাটা নিয়ে একটু মজা করছিলাম। তোমার কাছে মজা মনে হয়, তাই না? আমি ভাবলাম তুমি সত্যিই রাগ করেছো। রাদিফ হেসে ওঠে। এদিকে রাজ আর রাহা নিচে এসেছে রাতের খাবার খেতে। সবাই আগেই খেয়ে নিয়েছে, শুধু সাইমা চৌধুরী বাদ ছিলেন রাজ আর রাহার জন্য। তিনি রাজ আর রাহাকে খাবার টেবিলে বসিয়ে দুজনকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে পড়েন। আনোয়ারা বেগম ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। আর কেউই নিচে নেই, সবাই ওপরে যে যার ঘরে। রাজ খেতে খেতে রাহার দিকে তাকাচ্ছিল, রাহা নিজের মতো খাচ্ছে। সাইমা চৌধুরী দুজনের দিকে তাকিয়ে দেখছেন আর খাবার খাচ্ছেন। রাহার খাওয়া আগেই শেষ হয়, যার কারণে সে উঠে বেসিনে চলে যায় হাত ধুতে। হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে আনোয়ারা বেগমের পাশে গিয়ে বসে। এখনই সিঁড়ি বেয়ে উঠতে পারবে না। আনোয়ারা বেগম রাহার দিকে তাকিয়ে হেসে হেসে বলেন, দাদু ভাই, আর একটু অপেক্ষা করো, এরপরে আমার রাজ দাদু ভাই তোমারে নিয়া যাইব। সাইমা চৌধুরী তার কথা শুনে সাথে সাথে বলে ওঠেন, রাহাকে কোথায় নিয়ে যাবে মা? রাজ তৎক্ষণাৎ তার মায়ের দিকে তাকায়। তার দাদিজান কি বলতে চাইছে রাজ তা বুঝে ফেলে। এরপরে রাজ তার মায়ের দিকে তাকিয়ে হেয়ালি কণ্ঠে বলে ওঠে, মা, তুমিও না? দাদিজান বলতে চাইছে রাহা আর আমি যেন একসাথে যাই, তাই রাহাকে আমার জন্য অপেক্ষা করতে বলল। সাইমা চৌধুরী কথাটা শুনে খাওয়ায় মনোযোগ দিলেন। রাহা আনোয়ারা বেগমের দিকে এগিয়ে ফিসফিস করে বলে ওঠে, দাদিজান, তুমি বড় আম্মুর সামনে বলছো কেন? কি মনে করবে বলো তো? এদিকে সাইমা চৌধুরী রাজের দিকে তাকিয়ে কড়া গলায় বলে ওঠেন, রাজ, রাহাকে কিন্তু এখন সন্ধে বা রাতে ছাদে বাগানে কোথাও নিয়ে যাস না। যদি দেখি সন্ধ্যের পরে ওকে কোথাও নিয়ে গিয়েছিস, তোর খবর আছে। রাজ মনে মনে বলে, দাদিজান যা বলেছে, তুমি যদি বুঝতে পারতে তাহলে এগুলো বলতে না। পরদিন রাদিফ আর সাইমন বিকেলের দিকে বাড়ি ফিরে আসে। রাদিফ রুমে এসে দেখে মিষ্টি ঘুমাচ্ছে। এই সুযোগে সাইমনকে নিয়ে ছাদে চলে যায়। কালকে যে ডেকোরেশনের জন্য জিনিসগুলো এনেছিল সেগুলো নিয়ে সাজাতে থাকে। দুজনের সাথে মেইডও এসে কাজ করতে থাকে। সন্ধ্যার আগ দিয়ে রাদিফের সব কাজ কমপ্লিট হয়। এদিকে মিষ্টি ঘুম থেকে উঠে যায়। এরপরে নামাজ পড়ে রুমেই বসে থাকে। মনে করে রাদিফ এখনও হয়তো আসেনি, তাই আর রুম থেকেও বের হয় না। রাদিফ মেইডকে মিষ্টির কাছে যেতে বলে। এরপরে নিজেরাও চলে আসার সিদ্ধান্ত নেয়। এমন সময় রাদিফের মাথায় আসে সে মিষ্টির জন্য যে গিফট রেডি করতে দিয়ে এসেছিল সেটা রেডি হয়েছে, কিন্তু সে অফিসে থেকে নিয়ে আসার সময় যে নিয়ে আসবে সেটা মনের ভুলে নিয়েই আসেনি। এর সাথে সাথে সাইমনকে বলে, গাড়ির চাবি দে তো। এখন কি করবি? গাড়ি যাবি? আর অফিস থেকে আসার সময় মিষ্টির জন্য গিফটটাই তো নিয়ে আসেনি। ও, তুই থাক, আমি যাচ্ছি। না, তুই চাবি দে, আমি যাবো আর আসবো। সাইমন বলে, আমি যাচ্ছি, তুই থাক, তোরে এখন যেতে হবে না। তুই তাড়াহুড়া করে ড্রাইভ করে আবার অন্য কিছু করে ফেলবি। রাদিফ অসম্মতি নিয়ে বলে, ধুর, কিচ্ছু হবে না, আমার মোবাইলটা নিয়ে যা আর চাবি দে। সাইমন চাবি পায়। রাদিফ তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। সাইমনও ছাদ থেকে চলে আসে। এরপরে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে মিষ্টির সাথে কথা বলতে থাকে। আধ ঘন্টার মতো চলে যায়, কিন্তু রাদিফ আসে না। মিষ্টি আর সাইমনও চিন্তা করছে। সাইমন মনে মনে ভাবছে, গিফট আনতে তো এত সময় লাগার কথা না, 20 মিনিট সময় লাগবে, আসছে না কেন এখনো? সাইমন মিষ্টিকে কিছু না বলে চেপে গেল। আরও 1 ঘন্টা চলে গেল, কিন্তু রাদিফের আসার নাম নেই। ফোনটাও তো সাইমনের কাছে রেখে গিয়েছে। ফোন দিবে কি করে এখন? জাপানে রাত তখন 12টা ছুঁই ছুঁই। রাদিফ এখনও বাড়ি ফিরে আসেনি। সাইমন সব বলে দিয়েছে মিষ্টিকে। মিষ্টি সব শোনার পর থেকে কেঁদেই চলেছে।
মিষ্টি আর সাইমন দুজনেই আন্দাজ করতে পেরেছে রাদিফ কোনো বিপদে পড়েছে, না হলে ওর এত দেরি হতো না। সাইমন সিফাতকে ফোন দিয়ে বলে রাদিফের কোনো খবর জানে নাকি, কিন্তু সিফাত জানায় রাদিফ তার সাথে আজকে কোনো কথাই বলেনি। এই কথা শুনতেই সাইমনের আরও বেশি চিন্তা হতে শুরু করল। রাদিফ তো দেরি করার কথা না, তবুও রাত 12টা বেজে আসছে, এখনও কেন আসছে না? ফোনটাও সাথে নিয়ে যায়নি, যার জন্য কিছুই জানা যাচ্ছে না। মিষ্টি সোফায় এক কোণে বসে কাঁদছে, মেয়ের তাকে সান্ত্বনা দিচ্ছে। সাইমন সিফাতকে কল দিয়ে গাড়ি নিয়ে আসতে বলে, এরপরে মিষ্টির কাছে এসে বলে, তুমি উপরে চলে যাও, আমি শিফাতকে আসতে বলি, ও আসছে, এরপরে আমরা ওকে খুঁজে যাব। ভাইয়া আমিও আপনাদের সাথে যাব। কি বলছো তুমি? তুমি সাথে যাবে কেন? তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমরা খুঁজে আনবো। আর ও যদি কোনো বিপদে পড়ে তখন তোমাকে কোথাও রাখবো। আর যদি বিপদ নাও হয়ে থাকে তাহলে রাদিফ বকবে তোমাকে নিয়ে গেলে। কিন্তু ভাইয়া আমার কেমন একটা লাগছে, ওকে দেখা না পর্যন্ত কিছুই ভালো লাগছে না। তুমি উত্তেজিত হইও না, আমরা দেখছি। সাইমন মেয়েটকে ইশারা করে মিষ্টিকে উপরে নিয়ে যেতে বলে। মিষ্টি চলে যাবার পরে সাইমন সিফাতকে কল দিতে দিতে চলে যায়। এদিকে অন্ধকার ধুলোবালি জমা একটা পরিত্যক্ত ঘরে রাদিফকে একটা চেয়ারে হাত পা বেঁধে রাখা হয়েছে। রাদিফের মাথা ফেটে রক্ত পড়ছে, শরীরে ক্ষত চিহ্ন, দেখেই বোঝা যাচ্ছে অনেক মারধর করা হয়েছে। রাদিফ নিভু নিভু চোখে তাকাচ্ছিল, গলা শুকিয়ে আসছে বারবার। রাদিফ এদিক সেদিক তাকিয়ে পানি খুঁজছে, কিন্তু স্পষ্ট কিচ্ছু দেখতে পাচ্ছে না। এর একটু পরে অন্ধকার ঘরের ভিতরে আলো জ্বলে উঠল। এই সাথে সাথে ভিতরে ঢুকল রায়ান। রাদিফ তখন বাড়ি থেকে বের হবার সাথে সাথে রায়ান রাদিফকে ফলো করতে থাকে। রাদিফ বুঝতে পেরে গাড়ি থামিয়ে নেমে যায়। রায়ান প্রথমে ভালো ভালো করে বলে, তারপরে সুযোগ বুঝে অন্য একটা ছেলে রাদিফকে পেছনে থেকে মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে ফেলে। রাদিফ সজাগ হয়ে দেখতে পায় সে এখানে থেকে বের হতে নিলে রাদিফকে পূর্ব সংকেত ছাড়াই ইচ্ছে মতো মারধর করে। ঘটনাটা এত তাড়াতাড়ি হয়েছিল যে রাদিফের প্রতিবাদও করতে পারেনি। রাদিফকে মারধর করে রায়ান চলে গিয়েছিল, এরপরে এখন ফিরে এলো। রাদিফ রায়ানকে দেখে তীব্র রাগ নিয়ে নড়াচড়া করতে করতে বলে, হাই কুত্তার বাচ্চা, ছেড়ে দে আমায়। তোর সাহস কি করে হয় আমাকে এখানে আটকে রাখার? রায়ান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, এখনো বলছি ছেড়ে দে, নাহলে তোর কি অবস্থা করবো তুই আন্দাজ করতে পারবি না। রায়ান জোরে হাসতে থাকে, এরপরে রাদিফের সামনে বসে বলে, কেন তুই দিয়েছিস? তুই আগে ছাড়া পেয়ে তো দেখ, তোকে আমি ছাড়ছি না। তুই বড্ড ভুল করছিস, কোনো কারণ ছেড়ে এগুলো করার কোনো মানে হয় না। রায়ান মাথা কাত করে বলে, কোনো কারণ ছাড়া বলছিস কেন? তোকে অনেকবার বলেছি তোদের সাথে আমাকে কাজে নে, কিন্তু তোরা নিলি না। আর এখন শুনছি তোরা এসবে নেই, কি হলো বলতো? রাদিফ রাগে হির হির করছে, প্রচুর নড়াচড়া করছে, কিন্তু বাঁধন থেকে নিজেকে ছাড়াতেই পারছে না। এদিকে যে বিপদে পড়ে আছে সেটা তো মিষ্টি বা সাইমন জানতেও পারছে না, নিশ্চয়ই চিন্তা করছে রাদিফই এখন কি করবে। কোনো উপায়ই পাচ্ছে না এখানে থেকে ছাড়া পাওয়ার। রায়ানও বেশ পাকা চালই চেলেছে, এত সহজে ছেড়েও দেবে না। রাদিফ চুপচাপ কথাগুলো ভাবছে। রায়ান রাদিফের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, কিরে, বউয়ের জন্য চিন্তা করছিস নাকি? তোর বউকেও আনবো নাকি? রাদিফ গর্জে উঠে বলে, তোর কলিজা বের করে ফেলবো আমার বউকে নিয়ে কথা বললে। শুধু একবার যদি এই শক্ত বাঁধন থেকে ছাড়া পেলে হয়, দেখিস তোর কি অবস্থা করি। রায়ান হেসে বলে, ইস, আমি ভয় পেয়েছি। আমি না ছেড়ে দিলে তুই ছাড়া পাবি না, থাক পরে এখানে। এই বলে রায়ান চলে যায়। রাদিফ রায়ানকে ফিরায় না, নিজে ভাবতে থাকি কি করতে হবে এখন। রাদিফের নিজেরই রাগ উঠছে, কি জন্যে যে আসতে গেল তখন, আর ফোনটাও আনিনি। এই নিয়ে রাদিফের প্রচণ্ড রাগ উঠে যাচ্ছে। সাইমন আর সিফাত দুজনে চলে আসে একটা শপে। এখানেই মূলত মিষ্টির জন্য গিফট নেবার কথা। কালকে রাদিফ সাইমনকে নিয়ে এসে এখানেই গিফটগুলো অর্ডার করে গিয়েছে। সাইমন আর সিফাত সেই শপে ঢুকল। রাত 12টা, শপটা বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে শপের লোকগুলো। সাইমন আর সিফাত তাদের কাছে গিয়ে রাদিফের ব্যাপারে জিজ্ঞাসা করল, কিন্তু তাতেও রাদিফের কোনো খোঁজ মিলল না। ওনারা বলে রাদিফ নাকি গিফটগুলো নিতেই আসেনি। এ কথা শোনার পরে সাইমনেরও চিন্তার মাত্রা বেড়ে গেল। রাদিফ গিফট আনতে আসেনি, তাহলে গেল কোথায়? সাইমন আর সিফাত বেরিয়ে গেল শপে থেকে। এরপরে তাদের চেনা জানা বন্ধুদের কল দিল, রাদিফ তাদের সাথে নাকি। ওরা সবাই বলল ওদের সাথে নেই রাদিফ। সাইমন আর সিফাত কোনো ক্লুও খুঁজে পাচ্ছে না যে রাদিফ এখানে যেতে পারে। ক্লু ছাড়া এই জাপানে কোথায়ই বা খুঁজবে? দুজনে কোনো উপায় না পেয়ে এখানকার কাছের কোবানে যায়।
পুলিশ প্রাথমিক তথ্য নিয়ে পরে কেসাচ্যুতে অফিসিয়াল রিপোর্ট করতে বলে। ওরা দুজনে তাই করে। রাত 2টো বাজে। মিষ্টি রাদিফের আসার অপেক্ষায় এখনও ড্রয়িং রুমে বসে আছে, সাথে মেয়েডও আছে। তখন বাড়িতে ঢুকে সাইমন আর সিফাত। ওদের দুজনকে দেখে মিষ্টি উঠে দাঁড়ায়, মনে করে রাদিফ হয়তো ওদের পেছনে আছে। কিন্তু রাদিফকে দেখতে না পেয়ে মিষ্টি সাইমনকে বলে, হ্যাঁ, রাদিফ আসেনি। সাইমন আর সিফাত দুজনেই এগিয়ে আসে। সাইমন বলে, না ভাবি, ও আসেনি। আমরা অনেক খুঁজেছি কিন্তু ওকে পাইনি কোথাও। মিষ্টি 2 পা পিছিয়ে যায়। 2 চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। সাইমন সান্ত্বনা দিতে বলে, ভাবি চিন্তা করো না, আমরা এখানকার ফোর্সকে জানিয়েছি, ওনারা খুঁজেছে আর আমাদের বন্ধুরাও ওকে খুঁজেছে। ওর খোঁজ পেলে সাথে সাথে জানাবো। সারা রাত এভাবেই গেল। সকাল হতেই সাইমন বেরিয়ে যায় রাদিফকে খুঁজতে। মিষ্টি নিজের রুমে বসে বসে রাদিফের জন্য কাঁদছে। কি থেকে কি হয়ে গেল যার জন্য রাদিফকে খুঁজেই পাওয়া যাচ্ছে না? মিষ্টি কাঁদতে কাঁদতে বলে, আমার কোনো সারপ্রাইজ লাগবে না, তুমি প্লিজ ফিরে এসো। আমাকে সারপ্রাইজ দিয়ে খুশি করতে নিজেই কোথায় গেলে তুমি? নাকি কোনো বিপদ হলো? প্লিজ ফিরে এসো। আল্লাহ, তুমি ওকে যেখানেই রাখো ভালো রাখো, কোনো ক্ষতি করো না ওর। মিষ্টি বাড়িতে বিষয়টা জানাতে চায়, কিন্তু সবাই বেশি চিন্তা করবে বলে জানায় না। যদি সবাই একসাথে থাকতো তাহলে জানালেও কিছু হতো না। আর এখন ওরা আলাদা একটা জায়গায় এসেছে, তাই রাদিফের খবরটা জানানো ঠিক হবে না। বাংলাদেশ সময় তখন সকাল 5:30টারও বেশি বাজে। রুমানা চৌধুরী ফজরের নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়লেন। প্রতিদিন এমন করেন না, নামাজ পড়ে বাগানে হাঁটাহাঁটি করে কিচেনে টুকটাক কাজ করেন। আর আজ কেন যেন তার কোনো ইচ্ছেই হচ্ছে না। রুবেল চৌধুরী তাকে এই সময় শুয়ে থাকতে দেখে বলেই ফেলেন, তোমার কি শরীর খারাপ লাগছে? না, তাহলে শুয়ে পড়লে যে? প্রতিদিন তো এমন করো না। আমার কেন যেন ভালো লাগছে না কিছুই, তাই শুয়ে পড়লাম। ও, শরীর খারাপ লাগছে বলো? না, শরীর ঠিক আছে। এর কিছুক্ষণ পরেই রুমানা চৌধুরী নিজেই বলে ওঠেন, রাদীপ ফোন দিলে আমার কাছে দিও তো, আমার মনটা কেমন জানি করছে। রুবেল চৌধুরী হালকা হেসে বলেন, ও, ছেলের জন্য চিন্তা করছো? কাছে নেই তো তাই চিন্তা হচ্ছে। সন্ধ্যের দিকে সাইমন বাড়ি ফিরে আসে। দুপুরে আবার বেরিয়েছিল রাদিফের খোঁজে, কিন্তু পায়নি। ওর বন্ধুরাও পায়নি। সাইমন বাড়িতে ঢুকতেই মেড জানায় মিষ্টিকে নাকি কিছুক্ষণ ধরে দেখছে না। সাইমনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রথমে রাদিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এরপরে এখন মিষ্টি। কি হচ্ছে এসব? এদিকে সারাদিন ধরে রাদিফ না খাওয়া। সন্ধ্যের দিকে প্রায় নাজেহাল অবস্থা তার। রায়ানও সারাদিনে আসেনি। 2টো ছেলে এসেছিল, খাবার দিয়ে গিয়েছে। রাদিফ শুধু পানি ছাড়া অন্য কিছু খায়নি। রাদিফ এটা ভেবে পাচ্ছে না রায়ান সারাদিনে এলো না কেন। রাতে তো কয়েকবারই এসেছিল। রাদিফের ভাবনার মাঝে রায়ান রুমের দরজা খুলে ঢুকল। রাদিফ এক নজর তাকিয়ে যেই অন্যদিকে তাকাতে যাবে, ঠিক তখন চোখে পড়ে মিষ্টিকে। রাদিফ চোখের সামনে মিষ্টিকে দেখে নিজেকে ঠিক রাখতে পারে না। রাগে হিড়হিড় করে রায়ানের দিকে তাকিয়ে বলে, আই কুত্তার বাচ্চা, তোর সাহস হলে কি করে ওকে এখানে আনার? রায়ান কিছু বলে না, শুধু উপহার দেয় এক তাচ্ছিল্য ভরা হাসি। মিষ্টি রাদিফকে এই অবস্থায় দেখে এগিয়ে যেতে নিলে রায়ান নিজের রিভলভার রাদিফের দিকে তাক করে বলে, একদম মেরে ফেলবো। মিষ্টি এগোয় না, সেখানেই দাঁড়িয়ে কাঁদতে থাকে। এদিকে সাইমন মিষ্টিকে পুরো বাড়িতে কোথাও খুঁজে পায়নি। একটা মানুষ বাড়িতে থেকে কোথায় চলে যাবে? মেড বাড়ির আশেপাশেও দেখে এসে জানায় মিষ্টিকে পায়নি। সাইমনের মাথায় আসে বাড়ির বাইরের দিকে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। সেটার ফুটেজ চেক করলেই দেখা যাবে মিষ্টি কোথায় বা কোন দিকে গিয়েছে। কোনো না কোনো ক্লু তো পাবেই। সাইমন দেরি না করে সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানে দেখা যায় মিষ্টি নিজে থেকে রায়ানের সাথে যাচ্ছে। সাইমন তবদা খেয়ে যায় এরূপ দৃশ্য দেখে। মিষ্টি তো রায়ানের সাথে যাওয়ার কথা না। সাইমন ভাবতে থাকে মিষ্টি নিজে রায়ানের সাথে যাচ্ছে নাকি ওকে নিয়ে যাচ্ছে। সাইমন সাথে সাথে সিফাতকে কল দেয়। হে ভাই, তুই কই আছিস এখন? কোনো কিছু হয়েছে? রাফিদকে পেয়েছিস? রাদিফকে পাইনি, সমস্যা হয়েছে অন্য জায়গায়। মিষ্টিকে পাচ্ছি না। সিসিটিভি ফুটেজ দেখলাম, সেখানে মিষ্টি রায়ানের সাথে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। কি করি বলতো এখন? তুই চিন্তা করিস না, আমি আসছি। তাড়াতাড়ি আয়। রাদিফের বর্তমানে মিষ্টির যদি কিছু হয় তাহলে আমাদের কাউকে ছেড়ে কথা বলবে না। তা ঠিক বলছিস, আমি এক্ষুনি আসছি। সিফাত আসে। এরপরে সিসিটিভির ফুটেজ দেখে সেও নিশ্চিত হয় যে মিষ্টি রায়ানের সাথেই গিয়েছে।
প্রতিদিনের মতো আজ বিকেলবেলা মেড গিয়েছিল শপে। এই সুযোগে রায়ান বাড়িতে আসে। মিষ্টি তখন ড্রয়িং রুমে বসেছিল। সাইমনও বাড়িতে ছিল না। রায়ান কলিং বেল বাজায়। মিষ্টি কোনো দিক বিবেচনা না করেই মেইন দরজা খুলে দেয়। রায়ানকে এই সময় দেখে মিষ্টি কপাল কুঁচকে বলে ওঠে, আপনি এখানে? রায়ান এখন জানে মিষ্টির দুর্বল পয়েন্ট কি। রাদিফই এখন মিষ্টির দুর্বল পয়েন্ট। রায়ান সেই সুযোগই কাজে লাগিয়ে বলে, ভাবি, একটা কথা বলার ছিল। আসলে রাদিফকে তো খুঁজে পাওয়া গিয়েছে, ও এখন হসপিটালে আছে। সাইমন, সিফাত, এমনকি মেইডও চলে গিয়েছে হসপিটালে। মিষ্টি রাদিফের কথা শুনতে পেয়ে কেঁদে ওঠে বলে, রাদিফকে পেয়েছেন? ও কেমন আছে আর হসপিটালে কেন? ভাবি, রাদিফকে যেভাবে আমরা পেয়েছি মনে হলো অনেকগুলো ছেলে মিলে মেরেছে, তাই আমরা ওকে তৎক্ষণাৎ হসপিটালে অ্যাডমিট করিয়েছি। মিষ্টির সাথে সাথে বলে, সাইমন ভাইয়া, সিফাত ভাইয়া কোথায়? ওরা নাকি রাদিফের সাথেই আছে? রায়ান ঠান্ডা গলায় বলে, সবাই এক জায়গায় আছে, আপনাকে নিতে পাঠালো রাদিফ। মিষ্টি কপালে ভাঁজ ফেলে বলে, সত্যি আপনার সাথে যেতে বলেছে রাদিফ? রায়ান বুঝতে পারে মিষ্টি এত সহজে বিশ্বাস করবে না, তাই আরও নরম হয়ে বলে ওঠে, আপনি কি আমার সাথে যেতে ইতস্তত? তাহলে আমি চলে যাচ্ছি, সাইমনকে পাঠাচ্ছি। মিষ্টি মাথা নাড়িয়ে বলে, না থাক, সাইমন ভাইয়াকে আবার বলতে হবে না। কালকে থেকে অনেক ছুটাছুটি করেছে। এর থেকে চলুন আমি আপনার সাথেই যাব। রায়ান মনে মনে বাঁকা হাসে, এরপরে বলে, তাহলে চলুন ভাবি। চলুন। এরপরেই মিষ্টি রায়ানের সাথে বেরিয়ে যায়, যা সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে। সিফাত আর সাইমন বসে বসে ভাবছে একে একে রাদিফ আর মিষ্টির নিখোঁজ হওয়ার ব্যাপারটা। ওরা এটা নিশ্চিত মিষ্টি রায়ানের সাথে নিজের ইচ্ছায় যাওয়ার মতো মেয়ে না, নিশ্চয়ই ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়েছে। ওরা কিছুক্ষণ বসে থেকে একটা আইডিয়া বের করলো। এখন ওদের দুজনের থেকে যে কোনো একজন রায়ানকে কল দেবে। এরপরে কথা বলে আর কিছু না হলেও রায়ানের লোকেশন জানা যাবে। এরপরে যা হবার হবে, যেই ভাবা সেই কাজ। সাইমনই কল দিল রায়ানকে। সিফাত কল দিলে নাও ধরতে পারে। রায়ান সাইমনের কল পেয়ে প্রথমে রিসিভ করতে চাইল না, কিন্তু রিসিভ না করলে সন্দেহ করবে ভেবে কল রিসিভ করলো। রায়ান কিছু বলার আগেই সাইমন বলে, কি রে রায়ান, কেমন আছিস? রায়ান স্বাভাবিকভাবেই কথা বলতে শুরু করলো, এই তো ভালো, তুই কেমন আছিস? ভালো। রায়ান, তুই না সেদিন যেন কি বলতে চেয়েছিলি, পরে তো আর বললি না। তোরা তো সব জানিসই আমি এই পর্যন্ত তোদেরকে কি বলেছি। তোরা আমাকে তোদের সাথে নিয়েও কাজ করতে পারতি, সেটাই বলতাম। ও, আমি আরো ভাবলাম কোনো দরকারি কথা বলবি নাকি। না, এটাই বলতাম। ও ঠিক আছে। আর তুই কোথায় এখন? আমি এখন একটু বন্ধুদের সাথে আছি। ও, বন্ধুদের সাথে আছিস? থাক তাহলে, পরে কথা বলবো। ঠিক আছে। সাইমন কল কেটে দেয়। এদিকে রায়ান ফোন পকেটে ভরতে ভরতে একটা গুডাউনে ঢোকে। সেখানে রাদিফকে বেঁধে রেখেছে, আর পাশেই একটা চেয়ারে মিষ্টিকেও বেঁধে রেখেছে। রায়ান দুজনের দিকে এক নজর তাকিয়ে চলে যায়। যাওয়ার আগে পেছন ফিরে দুজনের দিকে তাকিয়ে বলে, তোরা দুজনে সুন্দর একটা সময় পার কর, আমি আসছি। ফিরতে দেরি হবে, ভয় পাস না। রাদিফ দাঁতে দাঁত চেপে বলে, শুধু একবার ছাড়া পেলে হয়, তখন তোকে সুন্দর সময় উপহার দেব। এই শুনে রায়ান হাসতে হাসতে চলে যায়। রাদিফ রাগে হিড়হিড় করতে করতে মিষ্টির দিকে তাকায়। মিষ্টি মাথা নত করে আছে। রাদিফ মিষ্টির দিকে রাগী চোখে তাকিয়ে ধমকে ওঠে বলে, এই শয়তানা বাচ্চা, তুই এখানে কেন? আমাকে নয় মেয়ের অজ্ঞান করে নিয়ে এসছে, তোকে আনলো কি করে? কিরে, কথা বলছিস এটা কেন? তুই কি বাচ্চা, বুঝতে পারিস না ওর চাল? মিষ্টি মাথা নত করেই বলে ওঠে, ও বলেছিল যে তুমি নাকি হসপিটালে, আর তুমিই নাকি ওকে পাঠিয়েছিলে আমাকে নিতে, আর নাকি বলেছো আমি যেন ওর সাথে হসপিটালে যাই। এই শুনে রাদিফ চিবিয়ে চিবিয়ে বলে, ডেরে থাক তুই। প্রথমে কুত্তার বাচ্চাটাকে দেখে নেব, এরপরে তোর পাড়া। আমি এটা বুঝতে পারছি না যে ও তোকে বললো আর তুই কি করে সেটা বিশ্বাস করে চলে এলি। নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই, যদি তোর আর বাচ্চার কিছু হয়ে যায় এখন ইচ্ছে করছে তোকে পেটাতে। এর 1 ঘন্টা পরে দরজায় কেউ হাত দিয়ে জোরে জোরে চাপড় মারে। রাদিফ আর মিষ্টি দুজনে ছিটকে ওঠে সেই শব্দে। রাদিফ রেগে গিয়ে বলে, কুত্তার বাচ্চা শব্দ করছিস কেন? সারা নাটক বাজ কোথাকার। দরজা জোরে জোরে ধাক্কা দেওয়ার শব্দ পাওয়া যায়। মনে হচ্ছে দরজা ভাঙছে। রাদিফ দাঁত চেপে বলে, এই সারা নাটক শেষ হবে না, নিচে দরজা লক করে নিচেই শক্তি দেখাচ্ছে। ঠিক সেই সময় দরজা ভেঙে হুড়মুড়িয়ে ভিতরে ঢোকে সাইমন আর সিফাত। রাদিফ আর মিষ্টি দুজনেই সাইমন আর সিফাতকে দেখে অবাক হয়ে উঠল। সাইমন আর সিফাতও ওদের দুজনকে দেখে স্বস্তি পেল। অনেক কষ্টে খুঁজে পেয়েছে দুজনকে। তৎক্ষণাৎ রাদিফ নড়াচড়া করে বলে ওঠে, এই খুলে দে তাড়াতাড়ি। সাইমন এগিয়ে গেল রাদিফের দিকে, আর সিফাত গেল মিষ্টির দিকে। দুজনকেই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। সিফাত মিষ্টিকে ছাড়াতে পারল, কিন্তু রাদিফকে ছাড়াতে পারল সাইমন। রাদিফকে অনেক শক্ত করে বেঁধে রেখেছে। সিফাত আশেপাশে ধারালো কিছু খুঁজতেই একটা ছুরি পেল।
সেটা দিয়ে দড়িটি কেটে ফেলল। রাদিফ দড়িগুলো সরাতে সরাতে বলে ওঠে, কুত্তার বাচ্চায় দৌড় দিয়ে বেঁধেছে, শিকল দিয়ে বাঁধত। শালাকে যদি ধরতে পারি রে, ওকে উল্টো করে ঝোলাবো। রাদিফ মিষ্টির দিকে এগিয়ে বলে, তুই ঠিক আছিস? হুম। কুত্তার বাচ্চাটা কই রে? ওর সামনে নিয়ে আয়, ওর কলিজে দুভাগ করে দেব। ও আমাকে নিয়ে এসছে, ওর সাথে সাথে আমার বউকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসছে। মিষ্টি চুপ করে রইল। এমনিতেই বকা খাচ্ছে, তার মধ্যে কিছু বললে আবারও বকবে। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, আর তুই তুই শুধু বাড়ি চল, অন্যের কথায় নেচে নেচে চলে আসা বের করবো। সাইমন সিফাত দুজনেই হতভম্ব। রাদিফ একের পর এক কথা বলেই যাচ্ছে। একবার মিষ্টিকে বলছে ঠিক আছে কিনা, আবার বকছে। সাইমন এগিয়ে এসে বলে, ভাই মিষ্টি বুঝতে পারেনি, আর ওর জায়গায় আমরা থাকলেও চলে আসতাম। রাদিফ তপ্ত শ্বাস ছেড়ে বলে, লাইটার দে। কি দেব? সারা লাইটার দে। সাইমন বিড়বিড়ে করে বলে, ভাই ভাবি রয়েছে এখানে। রাদিফ চোখ গরম করে তাকায়। সাইমন পকেটের থেকে লাইটার বের করে দেয়, এরপরে সিগারেটও বের করে দেয়। রাদিফ সিগারেট মুখে নিয়ে লাইটার দিয়ে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, আমি তোকে ছাড়বো না, ওকে আজ মাটি নিচে জ্যান্ত পুঁতে রেখে তারপর যাব। ও আমাকে সুন্দর সময় কাটাতে বলে এখানে, আজ ওকে মেরে তক্তা বানিয়ে রেখে দেব। রাদিফের এমন হাবভাব দেখে সবাই আশ্চর্য। সাইমন মিষ্টির পাশে দাঁড়িয়ে আস্তে করে বলে, ভাবি ও কি পাগল হয়ে গেল নাকি? না মানে এত রেগে আছে? ওর খিদে পেয়েছে তাই ও এমন করছে। এই শুনে সিফাত ফিক করে হেসে দেয়। পরক্ষণেই আবার চুপ হয়ে যায়। রাদিফ সিফাতের দিকে তাকিয়ে বলে, হাসছিস কেন রে? হাসছিস কেন? ফুর্তি লাগছে? সিফাত তবুও মিটিমিটি করে হাসছে। ওর দেখা দেখি সাইমনও হাসছে। এরপরে সাইমন নিজেই সিফাতকে ধমক দিয়ে বলে, চুপ কর। এদিকে রাদিফের বেহাল অবস্থা, তার উপরে তুই আবার হাসিস। রাদিফ তুই আর রেগে যাচ্ছিস না, চল বাড়ি যাই এখন। চল, তোর আগে বের হ। সবাই বেরিয়ে যায়। রাদিফ সেখানে থাকা পুরনো জিনিসের উপরে আগুন ধরিয়ে তারপর বেরোয়। আগুন আস্তে আস্তে সব জিনিসে ছড়িয়ে গেল। গাড়ির কাছে এসে সাইমন মেইডকে কল দেয়। হ্যালো স্যার, বলুন। শুনুন, আমরা রাদিফ আর মিষ্টি দুজনকে পেয়েছি। স্যার সত্যি পেয়েছেন? ওনারা ঠিক আছে তো? ঠিক আছে। আর শুনুন, আমরা কিছুক্ষণের মধ্যেই আসি, আপনি রাদিফের জন্য খাবার রেডি করতে থাকুন। ঠিক আছে স্যার। সাইমন কল কেটে দিয়ে গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে। পাশের সিটে সিফাত বসে। রাদিফও চলে আসে। রাদিফ আর মিষ্টি ব্যাক সিটে বসে। সাইমন দ্রুত ড্রাইভ করে চলে আসে তাদের ম্যানশনে। রাদিফ গাড়ি থেকে নেমে গিয়ে হনহন করে ভিতরে ঢোকে। ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের রুমে চলে আসে। কোনো দিক না তাকিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে মিষ্টি দাঁড়িয়ে আছে। মিষ্টি রাদিফকে বলে, নিচে চলো, খাবার রেডি করেছি মেয়ে। রাদিফ তাওয়ালটা বিছানার দিকে ছুঁড়ে মেরে চলে গেল। মিষ্টি রাদিফের যাওয়ার পানে তাকিয়ে হেসে উঠল। রাদিফ নিচে এসে ডাইনিং টেবিলে বসে খেতে থাকে। প্রায় 2 দিন ধরে না খাওয়া, শুধু পানি খেয়ে থেকেছে। এমনিতেই তার অল্পতেই রাগ উঠে যায়, এর মধ্যে আবার না খেয়েছিল। রাদিফ কোনো কথা ছাড়াই চুপচাপ খেয়ে নেয়। খাওয়া শেষ হতেই মিষ্টি এসে বসে। রাদিফ হাত ধুয়ে ওপরে চলে যায়। মিষ্টি নিজের মতো খাবার খেয়ে ওপরে চলে আসে। মিষ্টি রুমে এসে দেখে রাদিফ শুয়ে পড়েছে। রাত প্রায় 10টার মতো বাজে। মিষ্টি রাদিফের দিকে তাকিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপরে লাইট নিভিয়ে এসে শুয়ে পড়ে। রাদিফের ঘুমের ডিস্টার্ব হবে বলে মিষ্টি একটু দূরত্ব নিয়েই শুলো। রাদিফ হাত বাড়িয়ে মিষ্টিকে নিজের সাথে মিশিয়ে নিল। মিষ্টি মনে করেছিল রাদিফ হয়তো ঘুমিয়ে পড়েছে। এদিকে রায়ান ফিরে আসে নিজের গোডাউনে, সাথে 2জন ছেলেও আছে। ওরা সবাই এসে দেখে ভাঙা দরজাটা পড়ে আছে, আর ভিতরে যে জিনিসগুলো ছিল সেখানে আগুন জ্বলছে। রায়ান সাথে সাথে 2জন ছেলেকে বলে, এই ভিতরে আগুন জ্বলল কিভাবে? ভিতরে গিয়ে দেখতো ওরা ওখানে আছে নাকি পালিয়েছে। 2জনই এগিয়ে গেল। ভিতরের সব জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে, আর চেয়ারও ফাঁকা। সাদা দড়িগুলোও পুড়ে ছাই হয়ে গিয়েছে। রায়ান দাঁতে দাঁত চেপে বলে ওঠে, উফ, এবারেও মিস হয়ে গেল। আরও একটি নতুন ভোরের সূচনা। আজ রাদিফ আর সাইমনের অফ ডে। 2জনে তো 2 দিন অফিসেই যায়নি, এর আগেও গ্যাপ দিয়েছে। আর এরপরে অফিসে গেলে আদৌ ওদের জব থাকবে কিনা তা আল্লাহই ভালো জানে। মিষ্টি রাদিফের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসল। নিশ্চুপ হয়ে রাদিফের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। রাদিফের এলোমেলো চুলে হাত বুলিয়ে দিয়ে মুচটি হেসে উঠল। রাদিফ নড়ে চড়ে উঠতেই মিষ্টি হাত সরিয়ে নিয়ে নেমে গেল। রুমের লাইট জ্বালিয়ে ওয়াশরুমে চলে গেল। এরপরে ফ্রেশ হয়ে বের হলো। হাত মুখ মুছে নিজেকে পরিপাটি করে তুলে ব্যালকনির দরজাটা খুলে দিল। সকালের আবহাওয়া পুরো ঘরে মিলিয়ে গেল, সাথে সূর্যের সোনালি কিরণগুলোও রুমে ঢুকল। রাদিফ আবারও নড়ে চড়ে উঠে উবু হয়ে শুল। মিষ্টি ব্যালকনির দরজা লাগিয়ে দিল। এরপরে রুমের দরজা খুলে বাহিরে চলে গেল। নিচে এসে দেখল মেয়েট খাবার রান্না করছে।
মিষ্টিও তার সাথে কাজ করে দিল। এর মাঝে সাইমন নামে। মিষ্টি কফি বানিয়ে নিয়ে আসে। সাইমন বলে, ভাই রাদিফ ঘুমাচ্ছে। ও রাতে কি ও আমারও রাগারাগি করতেছিল? না। তাহলে ভালোই। মিষ্টি সাইমনের সামনে থেকে চলে যেতে নিয়ে আবার ফিরে আসে। খানিকটা ইতস্তত নিয়ে বলে ওঠে, ভাইয়া, রায়ানের সাথে কি আপনাদের কোনো শত্রুতা আছে? আগের একটা বিষয় নিয়ে আমাদের মাঝে শত্রুতা ছিল। মিষ্টির জানতে ইচ্ছে করলো কি নিয়ে, কিন্তু সাইমন যেহেতু বলেছে আগের কোনো বিষয় নিয়ে শত্রুতা ছিল, এখন মিষ্টির সেটা জিজ্ঞাসা করাও বেমানান দেখায়। বিষয়টা ওদের পার্সোনাল ঝামেলা মনে হচ্ছে তার, তাই জিজ্ঞাসা না করাই উত্তম। মিষ্টি কিচেনে এসে রাদিফের জন্য কফি বানিয়ে ওপরে চলে আসে। রাদিফও তখন ওয়াশরুমে থেকে বের হয়। মিষ্টি কফির মগটা সাইড টেবিলে রাখল। রাদিফ আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করতে করতে বলে, বুঝলে কেমন করে যে আমি ঘুম থেকে উঠে গিয়েছে? ও তুমি বুঝবে না। রাদিফ এগিয়ে এসে মিষ্টিকে পেছনে থেকে জড়িয়ে ধরে। মিষ্টি বলে, কি করছো, ছাড়ো। না, ছাড়বো না। মিষ্টি ঝাড়ি মেরে বলে, সরো, আমায় ধরতে হবে না। তখন তো ঠিকই বকলে, আর এখন এসছো জড়িয়ে ধরতে। ছাড়ো। রাদিফ মিষ্টির ঘাড়ে থুতনি রেখে বলে ওঠে, মহারানী তো দেখিয়ে রেগে আছে। খুব রেগে আছি। তখন কি করলে তার রাগ কমবে? আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। তো কোথায় যাবেন মহারানী? আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে। ঠিক আছে, বিকেলে রেডি হয়ে থাকবেন। ঠিক আছে, আর এখন তুমি কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। রাদিফ মিষ্টিকে ছেড়ে কফির মগ হাতে নিয়ে বলে, আমার ফোনটা কইরে? মিষ্টি বালিশের নিচে থেকে রাদিফের ফোন বের করে এগিয়ে দেয়। রাদিফ ফোন হাতে নিয়ে বলে, বাপ্পা, আমার ফোনটা এত যত্ন করে বালিশের নিচে রেখেছিলে? মিষ্টি ভেঙচি কেটে বলে, এমন করছো যেন আমি তোমার যত্ন নিই না। রাদিফ হেসে বলে, নিশি না তো। রাদিফ মিষ্টির সাথে হাসি তামাশা করে ব্যালকনিতে চলে যায়। সিফাতকে কল দেয়। সিফাত মাত্র ঘুম থেকে উঠেছে, এখনও বিছানা ছেড়েই উঠেনি। শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল। সেও রাদিফকে কল দিবে এমন সময় রাদিফের ফোন যায়। সিফাত বলে, এই বন্ধু, কেমন আছিস? ভালো, তুই? ভালো। তোর রাগ কমছে নাকি? বাজে বকা বন্ধ কর। কি করছিস? শুয়ে আছি, ভেবেছি তোকে কল দিব, আর তুই এর মধ্যে কল দিলি। ও, আজ রাতে রেডি থাকিস তো ভাই? কোথায় যাবি? রায়ানকে ধরতে নাকি? শালাকে ধরে একেবারে উল্টো করে ঝুলিয়ে রাখবো। ঠিক আছে, কখন বের হবি কল দিস। আচ্ছা, রেডি থাকিস। আর এর মধ্যে ওকে ধরার লোক লাগাচ্ছে। আচ্ছা। রাদিফ সিফাতের সাথে কথা বলা অবস্থাতেই রাজের নাম্বার থেকে কল আসে। ভাই, তোকে পরে ফোন করছি, দেশ থেকে কল এসছে। ঠিক আছে, কথা বল। রাদিফ সিফাতকে কল কেটে দিয়ে রাজের ফোন ধরে। রাজ অস্থির গলায় বলে, হ্যালো। হ্যালো রাজ, কেমন আছিস? ওপাশে থেকে রাজ গলার কণ্ঠ খাদে নামিয়ে বলে, ভালো, তুই কেমন আছিস? তোর গলা এমন চল আছে কেন? কি হচ্ছে ভাই? ওপাশে থেকে রাজ শুকনো গলায় বলে, ভাই, বাংলাদেশে তো এখন অনেক সকাল, আর এই সময় রাহার পেন উঠেছে। এখন কি দিয়ে কি করব কিছুই তো বুঝতে পারছি না। রাদিফ চিন্তিত হয়ে বলে, কি বলছিস? এখন তো কোনো হসপিটালে ডক্টর পাবি না, প্রাইভেট ক্লিনিকেও তো এত সকালে ডক্টর আনতে পারবি না। মিষ্টিও সেখানে আসে। সবটা শুনে সেও চিন্তায় পড়ে যায়। ওপাশে থেকে রাজ ভাঙা গলায় বলে, বাবা, ছোট আব্বু কথা বলছে, কিন্তু ম্যানেজ করতে পারছে না। কি করব এখন? রাদিফ রাজকে সান্ত্বনা দিতে থাকে। মিষ্টি কিছু একটা ভেবে বলে, ভাইয়া, একটু পরে ফোন দিচ্ছি, তুমি চিন্তা করো না, আমি ম্যানেজ করছি। মিষ্টি রাদিফের থেকে ফোন নিয়ে কল কেটে দেয়। রাদিফ বলে ওঠে, তুই কি করে ম্যানেজ করবি? করছি, দাঁড়াও। তুই জাপান থেকে কি করে দেশের ব্যবস্থা করবি? মিষ্টি রাদিফের দিকে তাকিয়ে বলে, এত উতলা কেন হচ্ছ? আগে শোনো, তোমার বন্ধু সাজিদ, ওর মা একজন গাইনি ডক্টর। তো আমরা যাব, যার কাছে যাব গিয়েছিলাম, মনে আছে তোমার? তুমি ওনাকে ফোন দাও, দেখো উনি কি বলে। সাজিদ আন্টিকে বলেছ? উনি কি বলেছে? আম্মুকে বলেছি, রাজি হয়েছে। আর দেখো, তোমাকে এখন একটা অ্যাড্রেস দিয়েছি, তোমার রাহাকে নিয়ে এইখানে চলে আসো। আমি আর আম্মু যাচ্ছি ওইখানে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আমরা আসছি। তাড়াতাড়ি আসো, দেরি করো না। এদিকে বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছে রাহা। পাশে সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরী বসে আছেন। রুমের বাহিরে দাঁড়িয়ে আছেন রুবেল চৌধুরী। তিনি একের পর এক ডক্টরকে কল দিয়েই চলেছেন। রাত ছুটে এসে বলে, ছোট আব্বু, ডক্টরের ব্যবস্থা হয়ে গিয়েছে। তুমি এই চাবিটা নিয়ে গাড়িটা বের করো, আমি রাহাকে নিয়ে আসছি। ডক্টরের ব্যবস্থা কোথায় থেকে করলে? তুমি আগে গাড়িটা বের করো, এরপরে গাড়িতে উঠে বলছি।
যাচ্ছি। রাজ রুবেল চৌধুরীকে এই বলেই রুমে ঢুকে তড়িৎ পায়ে এগিয়ে যায় রাহার কাছে। এর সাথে তার মা আর ছোট আম্মুকে বলে ওঠে, আম্মু, ছোট আম্মু, তোমরা যা যা গোছানোর গুছিয়ে ফেলো, ডক্টর পেয়ে গিয়েছি। হসপিটালে ভর্তি হয়ে থাকার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস এর সব কিছুই সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরী খুব দ্রুত গুছিয়ে ফেললেন। রাজ রাহাকে নিয়ে গাড়ির কাছে আসে। এরপরে রাহাকে গাড়িতে উঠিয়ে নিজে ড্রাইভ করে ছুটে যায় হসপিটালের উদ্দেশ্যে। আর এদিকে রাদিফ আর মিষ্টিও বেশ চিন্তিত হয়ে রয়েছে। রাদিফ একটু পরপর এক একজনকে কল দিয়ে রাহার খবর শুনছে। রাহাকে ক্লিনিকে এনে সঙ্গে সঙ্গে ওটিতে নিয়ে যাওয়া হলো। সবাই ওটির সঙ্গে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে ওটির ভিতরে থেকে বাচ্চার কান্না ভেসে এলো। সবাই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। এরও কিছুক্ষণ পরে ভিতরে থেকে একজন নার্স নবজাতক শিশুটিকে নিয়ে বের হলো। সেই সাথে রাজ, রাশেদ চৌধুরী, রুবেল চৌধুরী, সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরী এগিয়ে আসলেন। নার্সটি বলে ওঠে, আপনাদের পেশেন্টের ছেলে বাবু হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। সাইমা চৌধুরী নবজাতক বাচ্চাটিকে কোলে তুলে নিলেন। সবাই খুশি। এর মাঝে ওটির ভিতরে থেকে মিসেস সাবিনা ইয়াসমিন বের হয়ে এলেন। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের পেশেন্টের ছেলে বাবু হয়েছে। বাচ্চাটা সুস্থ আলহামদুলিল্লাহ, কিন্তু বাচ্চার মায়ের একটু প্রবলেম দেখা দিচ্ছে। বয়স অল্প হওয়ার কারণে ডেলিভারির পরে খুব ব্লিডিং হয়েছে, এখনই রক্তের প্রয়োজন। এই শুনে রাজ কাঁদতে থাকে, অস্থির হয়ে বলে ওঠে, আমি রক্তের ব্যবস্থা করছি। রুবেল চৌধুরী রাজকে থামিয়ে বলে ওঠেন, রক্তের ব্যবস্থা করতে হবে না, আমি দেব রক্ত। তুমি দেবে? আমার রক্তের গ্রুপ আর রাহার রক্তের গ্রুপ একই। নার্সটি রুবেল চৌধুরীকে বলেন, তাহলে আপনি আমার সাথে আসুন তাড়াতাড়ি। রুবেল চৌধুরী নার্সটার সাথে চলে গেল। রাজ সিটে বসে পড়ল। সাইমা চৌধুরী বাচ্চাটিকে নিয়ে রাজের কোলে দিল। রাজ নবজাতক বাচ্চাটার গালে নিজের গাল ঠেকিয়ে কেঁদে উঠল। রাশেদ চৌধুরী ফোন বের করে রাদিফকে ভিডিও কল দেয়। রাদিফ কল রিসিভ করে। রাশেদ চৌধুরী বাচ্চাটাকে দেখায়। রাদিফ আর মিষ্টি বাচ্চাটাকে দেখে খুব খুশিই হয়। রাদিফ জিজ্ঞাসা করে রাহা কেমন আছে। রুমানা চৌধুরী ফোনটা নিয়ে বলেন, রাহাকে নিয়েই তো একটু চিন্তায় আছে। ডাক্তার বলেছে অনেক ব্লিডিং হয়েছে, রক্তের দরকার। পরে তো বাবাই রক্ত দেওয়ার জন্য গিয়েছে। বাবা এলে কল দিতে বলো, আর রাহার কি অবস্থা আমাকে জানিও। ঠিক আছে। এর ঘণ্টাখানেক পরে রাহাকে কেবিনে বেডে দেওয়া হয়। রাহার অবস্থা এখন ভালোই। কেবিনে দেওয়ার পরে সবার আগে দেখা করতে ঢুকল রাজ। রাজ রাহার দিকে তাকালো। রাজ এগিয়ে এসে রাহার পাশে চেয়ার টেনে বসল। রাহার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলে, কেমন লাগছে এখন? ভালো। বাবুকে দেখেছো? দেখেছি। মতো হয়েছে? একবারে তোমার মতোই। খুশি তো তুমি? খুব 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 খুশি। জাপানে তখন দুপুর 2:30টা। মিষ্টি রেডি হচ্ছে রাদিফের সাথে ঘুরতে যাবে বলে। আর তার মধ্যে রাহার ছেলে হয়েছে। এতে অনেক খুশি দুজনেই। আর একদিকে একটু মন খারাপও হচ্ছে, যদি এই সময়ে দুজনে দেশে থাকত। দেশে থাকলে হয়তো আরও খুশি হতো। মিষ্টি রেডি হয়ে নেয়। রাদিফ আগেই রেডি হয়ে বসে আছে ড্রয়িং রুমে। মিষ্টি রুম থেকে বেরিয়ে নিচে আসে রাদিফের কাছে। রাদিফ উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, চলো। দুজনে একসাথে বাড়ির বাহিরে চলে আসে। মিষ্টি গাড়িতে ওঠার আগে বলে, আমরা দুজনই যাব। সাইমন ভাইয়া যাবে না? না। কেন? আমাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝে ও কি করবে? আর তাছাড়াও ও যাবে না আমাদের সাথে। যাবে না তা তো আমিও জানি, তবুও ওকে বলা উচিত ছিল। যতই হোক ওদের জন্যই তো আমরা বাড়ি ফিরে এসেছি, না হলে তো আমাদের ওইখানেই সুন্দর সুন্দর সময় কাটাতে হতো। রাদিফ গাড়িতে উঠতে উঠতে বলে, তাহলে কি চান এখন? সাইমন আর সিফাত এই দুজনকে কিছু একটা ট্রিট দাও। ঠিক আছে, রাতে দিব। রাতে? রাতে। রাতে কি ট্রিট দেবে? এখন কোনো রেস্টুরেন্টে নিয়ে কিছু খাওয়াও, এটাই ভালো হবে। এর থেকে ভালো কিছু দিব। এখন তোকে আগে ট্রিট দিয়ে নেই। ঠিক আছে। আর আমাকে নিয়ে কি নিয়ে ট্রিট দিবে? আজ মামা হয়েছে তাই ট্রিট দিব। তাহলে চলো, আমিও ফুপি হওয়ার খুশিতে তোমায় ট্রিট দেব। বাবা, টাকা এনেছিস? না। তাহলে কি ট্রিট দিবি? টাকাই তো আনিস নাই। কে বলেছে টাকা আনিনি? আমার হাজবেন্ডের সাথে যাচ্ছি আমি, সেই তো টাকা নিয়ে যাচ্ছে। এই কথা শুনে রাদিফ হেসে উঠল, সেই সাথে মিষ্টিও। রাত 10টা ছুঁই ছুঁই। সাইমান আর সিফাত দুজনে মিলে রায়ানকে ধরে নিয়ে এসেছে একটা পুরাতন গোডাউনে। সাইমান আর সিফাত রাদিফের কথা মতো রায়ানকে হাত পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। এখন শুধু রাদিফের আসার অপেক্ষা। সাইমান আর সিফাত রাদিফকে কল দিল। রাদিফ জানালো আর 10 মিনিটের মতো লাগবে, বলেই ফোন কেটে দিল। সাইমান রায়ানের দিকে তাকিয়ে বলে,
রায়ান, তুই কি যে ভুল করেছিস। রাদীপকে আটকিয়ে এখনো এসে যে তোকে কি করবে সেটা আল্লাহ ভালো জানে। তবে সিফাত শোন, রাদীপ এসে আমি ওকে একটা কাজ করতে বলবো। সিফাত কপাল কুঁচকিয়ে বলে, কি কাজ? না না, আগেই বলবো। রাদীপ এলেই বলবো। এখন বলে দিলে বিনোদন পাবি না। ওকে আসতে দে। রায়ান সাইমন আর সিফাতকে দেখে জ্বলছে, মনে মনে বলছে, কেন যে সকালে পালাতে দিলাম না। আগেই ভেবেছিলাম রাদীপ শান্ত থাকার ছেলে না, ও কিছু একটা করবেই। করলই তো। এখন এসে কি করবে আল্লাহ ভালো জানে। ধুর, এই উল্টো হয়ে কি থাকা যায়? রাদীপ হনহনিয়ে গোডাউনের ভিতরে এসে রায়ানকে উল্টো হয়ে ঝুলে থাকতে দেখে মনে মনে খুব খুশি হলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বাঁকা হেসে বলে, ভাই, তুই আমাদের কত সুন্দর টাইম উপহার দিয়েছিলে, আর এখন এর থেকে আরো সুন্দর সময় কাটাবি। দেবো নাকি? রায়ান নিশ্চুপ। পাশে থেকে সাইমন বলে, রাদীপ শোন ভাই, অনেকক্ষণ ধরে ভাবছিলাম ওকে হাফ প্যান্ট পরিয়ে ঝুলিয়ে রাখি। এর জন্য বেস্ট উপহার। রাদীপ বাঁকা হেসে বলে, মন্দ হবে না। বলেই রাদীপ একটা চেয়ার টেনে বসল। আরও 2টা চেয়ারে সাইমন আর সিফাত বসল। সাইমন রাদীপকে বলে, শুনলাম রাহাত ছেলে হয়েছে। হুম। সিফাত সাইমনের দিকে এগিয়ে ফিসফিস করে বলে উঠল, রাহার ছেলে হয়েছে শুনে তোর কষ্ট হচ্ছে না? সাইমন কপালে ভাঁজ ফেলে বলে উঠল। আমার কষ্ট হবে কেন? সিফাত আগের থেকেও আরও আস্তে করে বলে উঠল, যতই হোক পছন্দ করতি তো। শর্ত বেশি কথা বলিস। তোদের কি হয়েছে? আর বলিস না, ও শুধু মেয়েদের মতো ঘেঁষে কথা বলে। কি বললি? আমি মেয়েদের মতো ঘেঁষে কথা বলি? তোরা থামতো। ও আমাকে কি বললো আর তুই থামতে বলছিস? শুধু ওর কোনো দরকার হোক দেখিস ওকে কিভাবে উপকার করি। এখন যা করার করিস, এবার থাম। এখন এটার উপর নজর দে। রানকে কি করা যায়? রায়ান একটা কথাও বলে না, আর বললেও কোনো লাভ হবে না। কারণ রাদীপকে ও যখন বেঁধে রেখেছিল তখন রাদীপও ওকে ছেড়ে দিতে বলেছিল, কিন্তু ছেড়ে দেয়নি, আরও উল্টো মিষ্টিকে ধরে নিয়ে এসেছিল। সাইমন রাদীপকে বলে, আমি তোকে যা বললাম তুই তাই কর। ওকে হাফ প্যান্ট পরিয়ে রাখ সারা রাত। আর যদি তা না করিস তাহলে এভাবেই একটু ডান্স করা। রায়ান শুধু দাঁত চেপে কথাগুলো হজম করছে, কিচ্ছু বলার নেই। রাদীপ ঘাড় ঘুরিয়ে রায়ানের দিকে তাকিয়ে বলে, কে রে, তোকে দিয়ে কি করবো বল? আজ তুই যা বলবি তাই করব। রায়ান মুখ ফিরিয়ে অন্যদিকে তাকায়। সিফাত বলে, এক শালার অ্যাটিটিউড কত! আমাদের ক্ষতি করার চেষ্টা করে এখন আবার মুখ ঘুরিয়ে দেয়, মনে করে আমরাই ওর ক্ষতি করতে চাইছি। আর ও যে করছে আগে সেটা গোনায় ধারবেই না। ইচ্ছে করছে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেয়। এই থাম তো। এটা বাংলাদেশ না, এটা জাপান। এখানে মামলা দিলেও কি বের হতে পারবে? এই শুনে সাইমন রায়ানের দিকে তাকিয়ে বলে, তোকে জেলে দেওয়ার কথা বলেছি, আর ও সেটা না করেছে। শেখ ওর থেকে। আর তুই ওকে মারতে চেয়েছিলি। সবাই শত্রু হয় না। রায়ান এবার খানিকটা নিচু হয়ে বলল, ভাই, আমার ভুল হয়েছে। আমার তোর সাথে ওই রকম করা উচিত হয়নি, আর ভাবির সাথেও। আমি মাফ চাইছি। অনেকদিন পরে সোহেল শিকদার তুহিন আর জারাকে দেখতে তুহিনের ফ্ল্যাটে এলেন। তুহিনকে তো অফিসে দেখতে পায়, জারাকে দেখতে পায় না অনেকদিন। দুজনের সাথে ফোনে কথা বলেন ঠিকই, কিন্তু সামনাসামনি দেখতে পান না। তাই না বলে হুট করেই চলে এলেন। তুহিন আর যারা, ওদের সম্পর্কটা কিছুটা গভীর হয়েছে এই কয় মাসে। একটা জায়গায় থাকতে থাকতে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, কিন্তু কেউ কাউকে বলে উঠতেই পারেনি যে আমি তোমাকে চাই। দুজনেই আলাদা আলাদা মানুষকে ভালোবেসেছিল। সেইটা কাটিয়ে উঠতে যারার বেশি সময় লাগেনি, কিন্তু তুহিনের সময় লেগেছে। তুহিনও আস্তে আস্তে মিষ্টিকে ভুলে গিয়েছে। যতটা সময় যারার সাথে থাকে যারাকে খুশি করার চেষ্টা করে, যারার মাঝে আনন্দ খুঁজতে থাকে। সকাল বাজে প্রায় 10টার মতো। আজ তুহিনের অফিস ছুটির দিন ছিল, তাই ঘুমিয়েই ছিল। দুজনে আলাদা আলাদা রুমে ঘুমায়। যারা সকালেই ঘুম থেকে উঠে গিয়েছে, ভার্সিটিতে পরীক্ষা আছে বলে সকালে পড়তে বসেছিল। সকালের খাবারটা কাজের বুয়া রান্না করে দিয়ে গিয়েছে। যারা খাবার খেয়ে আবারও নিজের রুমের ব্যালকনিতে বই হাতে নিয়ে বসেছিল। কলিং বেলের শব্দ পেয়ে রুম থেকে বেরিয়ে যায়। এরপরে দরজা না খুলে গলা উঁচিয়ে বলে, কে? সোহেল শিকদার বাহিরে থেকে বলে ওঠেন, আমি তোমার বড় আপু। যারা কথাটা শুনে শুকনো ঢোক গিলে পেছনে ফিরে তুহিনের রুমের দিকে তাকায়। এখন যদি তার বড় আব্বু ওদের আলাদা আলাদা রুমে থাকতে দেখে তাহলে অনেকটাই কষ্ট পাবে। যারা তাড়াহুড়ো করে তুহিনের রুমে ঢুকল, তুহিনকে ডেকে তুলল। তুহিন চোখ মুখ খিচে বন্ধ করে বলে ওঠে, কি হয়েছে? বড়বাবু এসেছে।
তুহিনের ঘুমের ঘোর এক নিমিষেই উড়ে গেল। পট করে উঠে বসে বলল, কি বাবা এসেছে? কোথায়? কখন এলো? মাত্রই এসেছে, বাহিরে দাঁড়িয়ে আছে। এখন আমরা কি করব? তুহিন ঠোঁট কামড়ে কিছু ভেবে বলে ওঠে, কি করবি এখন? দুজনকে একসাথে থাকতে হবে। এখন যদি আলাদা আলাদা থাকতে দেখে তাহলে অনেক কষ্ট পাবে। তুহিন বিছানায় থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। যারা গিয়ে দরজা খুলে দিল। এরপরে দুজনে স্বাভাবিকভাবেই সোহেল শিকদারের সাথে কথা বলল। সোহেল শিকদার ঘণ্টা দুয়েক রইলেন, এরপরে চলে গেলেন। যাওয়ার আগে তুহিন আর জারার হাত এক করে বলে ওঠেন, তোমরা বাড়ি ফিরে যাও। তোমাদের এভাবে দূরে থাকা আমার ভালো লাগে না। আর নিজেদের সাথে কোনো ঝামেলা করো না, এক হয়ে থাকো। ঠিক আছে বড় আব্বু। সোহেল শিকদার ছেলের দিকে তাকিয়ে রইলেন। তুহিনও হালকা মাথা নাড়িয়ে বলে, দোয়া করো আমাদের জন্য। সব সময় করি, আর ভবিষ্যতেও করে যাব। এখন আসি। এগিয়ে দিব বাবা? না, ড্রাইভার আছে নিচে। ঠিক আছে, তাহলে আসি। দুজনে মিলেমিশে থেকো, আর সম্ভব হলে বাড়ি ফিরে যেও। চেষ্টা করব। সোহেল শিকদার চলে গেলেন। তুহিন নিচতলা পর্যন্ত তার সাথে গেল। যারা মনটা খারাপ করে আবারও ব্যালকনিতে চলে এলো। ভাবতে লাগলো, যদি তুহিন বলতো এই সম্পর্কটা টিকিয়ে রাখবো, তাহলে এর থেকে আনন্দ আর কোনো কিছুতেই পেত না। তুহিন তার বাবাকে গাড়িতে তুলে দিয়ে নিজের ফ্ল্যাটে চলে এলো। অস্থির হয়ে যারাকে খুঁজতে লাগলো। হাই তুলে ডেকে উঠল। যারা ব্যালকনি থেকে সাড়া দিতেই তুহিন সোজা চলে যায়। যারা মাথা নত করে বসে আছে। তুহিন জারার পাশে বসল। দুজনেই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। যারা নীরবতা ভেঙে বলে ওঠে, কিছু বলবে? তুহিন গলার স্বর গণীর করে বলে উঠল, আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাই। নাটক ফাটক আর এগিয়ে নিতে চাই না। ভালোবেসে আগলে রাখতে চাই তোকে। থাকবি আমার সাথে? যারা নিঃশব্দে তুহিনকে জড়িয়ে ধরে বলে, আমিও চাই তোমার সাথে থাকতে। রাদিফ রাতে বাড়ি ফেরে। মিষ্টি মাত্র রুমে এসে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়ল। রাদিফ এলে একসাথে রাতের খাবার খাবে। রাদিফ চুপচাপ রুমে ঢোকে। মিষ্টি পাশ ফিরে ফোন দেখছিল। রাদিফ চুপচাপ মিষ্টির পাশে দাঁড়িয়ে থাকে। মিষ্টি রাদিফের উপস্থিতি টের পেয়ে পেছনে ফিরল। রাদিফ খালি হাতে আসেনি, হাতে ফুল, চকলেট, সেদিনের কিনে রাখা গিফট নিয়ে এসেছে। মিষ্টি ফোন রেখে বসে। রাদিফ আগের ন্যায় দাঁড়িয়ে থাকে। মিষ্টি বিছানায় থেকে নামতে নিলে রাদিফ ওকে বসিয়ে নিজে তার সামনে হাঁটু গেড়ে বসে। মিষ্টির চোখের দিকে তাকিয়ে জড়ানো গলায় বলে, ভালোবাসি আপনাকে, সারা জীবন আপনাকে ভালোবেসে যেতে চাই।